Mr. Hamid Tuakar. আমি চাই যে আমি এই প্ল্যাটফর্ম থেকে কিছু করব আর আমার পরিবারের জন্য কিছু করব এটাই। تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى إني آنست نارا إنك من الآمنين यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা দিনকে দিন আসক্ত হয়ে পড়ছি বিজ্ঞানের অপব্যবহারে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ধরনের আমাদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা এখন আসক্ত হয়ে পড়েছি। এই আসক্তির থেকে আমরা বলতে পারি যে আমাদেরকে আজকে সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল প্রযুক্তি আমাদেরকে চালাচ্ছে, আমরা তাদেরকে নয়। আর এর জন্যই আমাদের লাইফে কিন্তু অনেক ক্ষতিকর প্রভাব পড়ছে। আর এই প্রভাবের ফলে আমরা বিজ্ঞানের উপর নিজেদের এতটাই জড়িয়ে রেখেছি যে কোনো কাজ করার কথা বললেই আমরা যথাসম্ভব সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা সবাই কিন্তু লাইফে সাকসেস হতে চাই। একদম, আমরা সবাই লাইফে সাকসেস হতে চাই তো। আচ্ছা, সাকসেস হতে গেলে লাইফে কি প্রয়োজন কে বলবে? পরিশ্রম। আর কে বলছে? টাকা। আচ্ছা, আর চেষ্টা। খুব ভালো, খুব ভালো। অ্যাকচুয়ালি পরিশ্রম ছাড়া আসলেই সাকসেস হয় না। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে সাকসেস হয়েছে উইদাউট হার্ডওয়ার্ক। তো হার্ডওয়ার্ক আমাদেরকে মাস্ট বি করতে হবে। হার্ডওয়ার্কই একমাত্র কি সাকসেসের। কি বলো রাখো? একদম। আর চেষ্টা ও পরিশ্রমের দ্বারা কিভাবে আমরা আমাদের লাইফকে চেঞ্জ করব, লাইফে একটা নতুন ভ্যালু অ্যাড করব, তা নিয়ে কাজ করে যাচ্ছে টিম সোনু শর্মা। টিম সোনু শর্মা আমাদের এই বাংলাদেশে আসছে 2020 সালে ডিসেম্বর মাসে। এইখানে একজন মানুষ আছে যিনি একটি ডাইনামিক পারসন, যার মাধ্যমে টিম সোনু শর্মা আমাদের এই বাংলাদেশে এসেছে, যার হাত ধরে। এই মানুষটি আমার স্যার, বাংলাদেশ টিম সোনু শর্মার বিডি সিইও মিস্টার হামিম সোহাগ স্যার। তো আমি সবাইকে বলবো, প্লিজ করতালির মাধ্যমে হামিম সোহাগ স্যারকে ওয়েলকাম জানাই আমরা। ওয়েলকাম হামিম সোহাগ স্যার। Good morning everyone. First of all, প্রথমে আমি শুকরিয়া আদায় করতে চাই সে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, যার অশেষ রহমতে আজ
এতগুলো মানুষ আমরা এখানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। তো যেটা উদ্দেশ্য করে আজকের প্রোগ্রামটা করা হচ্ছে, এতটুকু আত্মবিশ্বাস নিজের মধ্যে আছে যে আজকের যে প্রোগ্রামটা হতে যাচ্ছে ফুল ডে, নিজের মধ্যে এতটুকু কনফিডেন্স আছে প্রত্যেকটি মানুষ নতুন চিন্তাধারা নিয়ে এখান থেকে যাবে ইনশাল্লাহ। আর সকলের উদ্দেশ্যে একটি আমার মেসেজ থাকবে, কাইন্ডলি যারা যারা আছে, কারণ উইদাউট কমিউনিকেশন কখনোই একার দ্বারা কোনো কিছু সম্ভব না। कैसे हैं आप सब? बहुत अच्छे सुनाई नहीं दे रहा है? बहुत अच्छे हेलो, सुनाई नहीं दे रहा है फिर से? मुझे लगता है लेडीज लोग का साउंड थोड़ा सा ज्यादा है, तो एक टेस्ट हो जाए, ठीक है? বাংলায় বলি বেটার, দেখি কাদের আওয়াজটা একটু ভালো আসে। কেমন আছো সবাই? তোমরা ওকে? তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল I would like to pay gratitude along with my LOS and the greatest team, India's biggest leadership, IBC trainer, international business consultant Mr. सोनू शर्मा सर, एंड मैं चाहता हूँ उन सबके लिए एक जोरदार तालियां हो जाए। আর সব থেকে বেশি গ্রেটফুল এই কারণে যে আজকে যে স্বপ্নগুলো আমি আমার ঘুমের মধ্যে দেখতাম, সেই স্বপ্নগুলো বাস্তবে আজকে চোখের সামনে দেখছি, চোখের সামনে সব কিছু হচ্ছে, তো নিজেকে অনেক ভালো লাগছে। তো আমি চাইবো যে মানুষগুলো আজকে এখানে উপস্থিত তাদের প্রত্যেকের জন্য আর আমার মা বাবার জন্য একটা করতালি হয়ে যাবে। ভাইয়া কিছু না মনে করলে আপনি এখানে একটু বসতে ভালো হতো। তো এন্টারপ্রেনার সম্পর্কে তার কতটুকু আইডিয়া আছে আমি জানি না, তবে আমি চাইবো বর্তমান সময়ে এই যুগে মানুষদের কেন এই বিষয়টাকে নজরে নেওয়া উচিত, প্লাস এই বিষয়টা বর্তমান সময়ে কেন আমাদেরকে অ্যাডপ্ট করা উচিত, আর এটাকে অ্যাডপ্ট করলে আমাদের কি কি লাভ আর না করলে আমাদের কি কি ক্ষতি। কারণ মানুষ স্বভাবত দুইভাবে চেঞ্জ হয়, হয়তো সময় আগে চেঞ্জ হয়, না হলে সময় তাকে এক্সকিউজ মি ভাইয়া, বসিও না। সময়ের আগে যে মানুষটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য লাইফে অবভিয়াসলি অনেক ব্রাইটনেস, একটা সাকসেসফুল লাইফ ওয়েট করছে। আর সময় যদি এই মানুষটাকে কখনো চেঞ্জ করে দেয় তাহলে সেটির ভার সে হয়তো বা কখনো নিজেও গ্রহণ করতে পারবে না। তো আমি অনেক গ্রেটফুল উপরওয়ালার কাছে যে তিনি আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন। হয়তোবা সেই ছোট চিন্তাধারাটাকে এক্সিকিউট না করলে, সেটাকে সময় না দিলে হয়তোবা আজকে আমি এখানে এভাবে থাকতাম না, আমার জায়গায় অন্য কেউ থাকতো। ইয়েস অর নো? সো গাইস, कोई स्लाइड चेंज करो यार, कंट्रोल में नहीं है मेरे। স্লাইড কি দেখা যাচ্ছে? কেউ বলতে পারবে কি লেখা আছে? তো ফার্স্ট অফ অল যে কোটেশনটা আছে, entrepreneurial fever has been keeping into high gear because of when the economy slows down, entrepreneurial activity picks up. In fact, entrepreneurs flourish in down times. অর্থাৎ যখন যখন কোনো দেশের অর্থনৈতিক মন্দা দেখা যায়, অর্থাৎ যে যে দেশের অর্থনীতির প্রতি হানিকারক হয়ে পড়ে, ওই দেশের অর্থনীতি ডাউন হয়ে পড়ে, সেই সময় ওই দেশের উদ্যোক্তারা সেই দেশের অর্থনীতিটাকে স্বাবলম্বী করার জন্য দাঁড়িয়ে পড়ে, যাদেরকে আমরা সেলফ মেড মিলিয়নিয়ার বলতে পারি। কারণ একজন এন্টারপ্রেনার শুধু একজন তার ব্যক্তিগত পারিবারিক লাইফই চেঞ্জ করে না, সে
10টা পরিবারও চেঞ্জ করার ক্ষমতা রাখে। अरे यार कोई स्लाइड चेंज करो। थैंक यू सो मच। तो যে কোভিড-19 রিপোর্টের কথা আমি বলছিলাম, চাকরির বাজার, কেউ বলতে পারবে চাকরি শব্দটি কোথা থেকে এসেছে? হোয়াট? যদি আমি কখনো কাউকে বলি একজন ভালো চাকরিজীবীকে, সে আমাকে কি আদর করবে, চা খাওয়াবে? কিন্তু এটা কিন্তু রিয়ালিটি, ইজন্ট ইট? তো বাংলাদেশে চাকরির বাজার কবে থেকে অনেক বেশি লোভনীয় হয়ে পড়েছে মানুষদের কাছে, কেউ বলতে পারবে? এনিওয়ান এলস? মজার বিষয় শেয়ার করবো আজকে। আই ডোন্ট নো, জানো কেউ? ওকে, কিভাবে আসে? রংপুর বিভাগের সাথে পরিচিত কে কে? কেউ আছে রংপুর বিভাগ থেকে? নেই। রংপুর বিভাগের যে এডুকেশন সেক্টরগুলো আছে, ক্যাডেট কলেজ, কারমাইকেল কলেজ প্লাস বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এই 3টা ইউনিভার্সিটি কিন্তু একই জমিনের মধ্যে করা। কেউ জানো এই জমিটা কার? এনিওয়ান এলস? লর্ড ক্লাইভ, রাইট। করতালি হবে লাইনের জন্য। আচ্ছা, এই লর্ড ক্লাইভের জমি এডুকেশন সেক্টর হওয়ার কারণ একটাই, ওনার যখন রাজত্ব হচ্ছিল, ইংরেজ শাসন আমলটা 200 বছর আমাদের দেশে রাজত্ব করেছে। অর্থাৎ আমি যদি আমার পুরো জেনারেশন ধরি, আমার মতো 3-3টা জেনারেশন যাবে, আমাকে হয়তো বা খুঁজেও পাওয়া যাবে না। 200 বছর, এই 200 বছরের রাজত্বে তারা চিন্তা করে ফেলেছে শেষ পর্যায়ে এসে যে এদের উপর একটা সময় আসবে যখন আর জোর খাটানো সম্ভব না, কারণ সব অত্যাচারের কিন্তু একটা শেষ আছে। ইয়েস অর নো? তুমি আমাকে অত্যাচার করো 1 দিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন কি হবে? উৎপাত শুরু হবে, তাই না? এইভাবেই বাঙালি জাতির উৎপাত শুরু হয়, অনেক বিদ্রোহ হয়, ঔপনিবেশিক শাসন আমল যেটাকে বলা হয়, সেই শাসন আমল থেকে ওরা চিন্তা ভাবনা করছে আমরা দেশ থেকে চলে গেলে কিভাবে আমাদের অর্থনীতিটাকে আরো স্বাবলম্বী করা যায় আর এদেরকে ইনডিরেক্টলি কাজে লাগানো যায়। সেই জায়গা থেকে তখন ওই দেশের বিশিষ্ট যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে একত্রিত করা হয়, একত্রিত করে বলা হয় যে তোমরা কোনো একটা উপায় বের করো, এটা সমাধান চাই। 40 দিন পর যখন উপায় পেল, লর্ড ক্লাইভের কাছে নিউজ গেল যে স্যার এদের মাথায় আঘাত করতে হবে। মাথায় মানে কি? ইট দিয়ে বাড়ি দেওয়া? হ্যাঁ, এডুকেশন সেক্টরে হাত দিতে হবে। ওখান থেকেই আমাদের এডুকেশন সেক্টর হলো এখন পর্যন্ত। আমি আমার পড়ালেখার লাইফে প্লাস যত মানুষের সাথে জব সেক্টরে মিশছি, তারা তাদের প্রাইমারি লাইফ, হাই স্কুল লাইফ, কলেজ লাইফ সম্পর্কে, ইউনিভার্সিটি লাইফ সম্পর্কে যখন আমার সাথে ডিসকাস করে, তখন আমি রিয়েলাইজ করি যে এখনকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে কখনো শেখানো হয় না যে তুমি কিভাবে কর্ম দিতে পারো। কি শেখানো হয়? কি শেখানো হয়? এনিওয়ান? পড়ালেখা করো, চাকরি করো। বাসা থেকে কি বলে? যে একটা চাকরি পেলেই হবে, তাই না? অথচ যে টাকা থেকে চাকরিটা নেওয়া হয় সেই টাকা তুলতে তার 5 বছর চলে যায়, আর সেটা পেতে তোর লাইফের শেষ, পায়ের ভিতর ক্ষয় হয়ে যায়। ইয়েস অর নো? তো সেদিন থেকে একটা ডিসিশন নিয়েছি যে লাইফে কি করি আর না করি, অনেক উপরে যাই, অনেক ডাউন ফলে যাই, এই প্ল্যাটফর্মের থেকে ভালো প্ল্যাটফর্ম নাই। আমি যদি বিজনেস করি, বিজনেস করার মতো করবো, না হলে করবো না। অন্তত চাকরি আমি করবো না কারো আন্ডারে। সেই থেকে আমাদের যাত্রা শুরু, আর সব থেকে এই যাত্রাটাকে সার্থকভাবে সফল করেছে এই কোভিড। এই কোভিড প্যান্ডামিকটা এমন একটা সিচুয়েশন যেটা কারো লাইফে ছিল হতাশার কারণ। কিভাবে কিভাবে হতাশার কারণ ছিল যে আমার বিজনেস ডুবে গেল, মহামারী আসছে, না জানি আমাকে কবে যেতে হবে, অনেক চিন্তাধারার মানুষ আসছে। আর এই চিন্তাধারাটাকে আবার বিপরীত দিক থেকে যদি পজিটিভ ভাবে আমি নিতে চাই, যারা মাস্ক ম্যানুফ্যাকচারিং করেছে এই সময়টাতে, স্যানিটাইজার ম্যানুফ্যাকচারিং করেছে এই টাইমে, তারা কিন্তু সব থেকে বেশি লাভ করে চলে গেছে।
ইয়েস অর নো? তো কারো কাছে এটা সুযোগ, কারো কাছে দুর্যোগ, তাই না? তো এটা একটা রিপোর্ট এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের উপরে, যে দেশব্যাপী কি পরিমাণে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের যে সিনারিও আছে। কোভিড রিপোর্ট আমাদেরকে কিভাবে শিক্ষা দিল যে চাকরির বাজার যখন শিক্ষিত হওয়া সত্ত্বেও সার্টিফিকেটটা পেয়ে আমাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হচ্ছে, সেই জায়গা থেকে কোভিডের কারণে চাকরি বেড়েছে না কমছে? শুনতে পাচ্ছি না, কমে গেছে। তাহলে কয়জন আশা রাখো যে চাকরি হবে আমার পড়ালেখা শেষে, গ্রাজুয়েশন শেষে? হ্যাঁ, কেউ তোমাদের মোটিভটা বলতে পারবে তোমরা কেন পড়ালেখা করছো? এনিওয়ান? আই নো 200 বছর থেকে অনেক কিছু মাথার মধ্যে ঢুকছে, কারণ তোমার 10টা জেনারেশন পার হয়ে তুমি আসছো, আর এই চিন্তা ভাবনাটা এত সহজে চেঞ্জ হবে না, আমারও হয়নি। বলতে পারবা? এডুকেশন সেক্টর, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। আর এই মোটিভটা দিয়েছে আমাদের এই বহির্ভূত যে শাসন আমলটা আছে সেটা। তো সেই চিন্তাধারা থেকে যখন লালন পালন করে একটা মানুষ বড় হয়, বেগম রোকেয়া জাস্ট একটা ম্যান, অথচ সেই মানুষটা পড়াশোনার সুযোগ পায় না। ওই মানুষটা আজকে নাই, অথচ ওর নামে আজকে বিশ্ববিদ্যালয় হয়ে গেল। কালকে তোমার একটা অবদানের কারণে যদি একটা মানুষ সুখে থাকতে পারে, যদি একটা মানুষ নিজেকে স্বাবলম্বী করতে পারে, চিন্তা করে দেখো তোমার কত জেনারেশন পর্যন্ত সেই শুধু যে আর্থিকভাবে বলবো সেটা না, মানুষের ভালোবাসার থেকে বড় সহযোগিতা কিছু আছে বলে আমার মনে হয় না। তোমার কাছে কিছু থাক আর কিছু না থাক, ইজন্ট ইট? ইয়েস অর নো? এটাকে হিন্দিতে বেল কারও বলা হয়, আর ইংলিশে অ্যাডাপশন কার্ভ। এই কার্ভের উপর চড়ে ইচ অ্যান্ড এভরিথিং, ওয়ার্ল্ডের ইচ অ্যান্ড এভরিথিং, বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রি, বাংলাদেশের যে কোনো সেক্টর তোমরা ধরো, এই কার্ভের উপর দিয়ে যায়। কিভাবে? যখন যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, যে কোনো স্কুল হোক, যে কোনো কলেজ হোক, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, বেগম রোকেয়ার কথায় যদি আমি ধরি, এডুকেশন সেক্টরটা চালু হয়, ওর মাধ্যমে ওর সাথে প্রথম মাসে কতজন স্টুডেন্ট ছিল? 10 জন। তারপর 10 জন থেকে কত? তারপর আজকে কাফিলা তৈরি হয়ে গেছে। না জানি বেগম রোকেয়াকে আজকে ওর পায়রা বন্দরে গেলে ওকে খুঁজে পাওয়া যাবে কিনা, কিন্তু তারপরে কাজটা কিন্তু হাজার হাজার জেনারেশন চলে যাচ্ছে। আই থিঙ্ক মেবি পৃথিবী যতদিন আছে তার এই স্থাপত্য থেকেই যাবে, ইফ আই এম নট রং। ভুল বলেছি? ভুল বললে বলবা যে ভুল। তো যে কোনো ইন্ডাস্ট্রি যখন যাত্রা শুরু করে, তাদের যাত্রাটা কিছু ইনোভেটরস থাকে যারা ইনিশিয়েটিভ ভাবে পদক্ষেপ নেয়, আর এটার অ্যাভারেজ খুবই কম থাকে, কারণ নেগেটিভিটি যখন বেশি থাকে তখন গ্রোথ বেশি হয় না কম হয়? কম হয়? বেশি হয়। এটা কি রিয়ালাইজ করেছো কখনো? হ্যাঁ, করো নাই? কে কে করেছো? করেছিল? রাইট। তো এমনই ভাবে ডিজিটাল যুগে যত কিছুই আসছে না কেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব থেকে জনপ্রিয় ব্যয়বহুল যে জিনিসটি আছে এখন ফেসবুক। ফেসবুকে অ্যাকাউন্ট আছে সবার? হ্যাঁ আছে। তো এই ফেসবুকের যে প্রতিষ্ঠাতা, তোমরা কি জানো তার ফ্যামিলি মেম্বারদের কারো ফেসবুকের অ্যাকাউন্ট নাই? আরো মজার বিষয়, মার্ক জাকারবার্গ যে ফেসবুক তৈরি করেছে তার ফ্রেন্ড সার্কেল মিলে, ওর পুরো লাইনটা ওটা তৈরি করতে দিল, আর বাংলাদেশের মানুষ সেটাকে ইউজ করতে ওয়েস্ট করে দিল।
5-6 বছর থেকে সে ফেসবুক ইউজ করতেছে, ইনডিরেক্টলি কত টাকা এখান থেকে চলে যাচ্ছে। আমরা এই মেগাবাইট ইউজ করতেছি, এটা কি ফ্রি? লেখা থেকে কি ফ্রি? আর এই টাকাটা কোথায় যাচ্ছে? আমাদের কি প্রফিট হচ্ছে? আমাদের প্রফিট হচ্ছে একটাই, রাতের বেলা অনেক ভালো কিছু দেখতে পাচ্ছি, তাই না? অনেক নতুন নতুন ফ্রেন্ডদের সাথে পরিচিত হতে পারতেছি, যেটা আমার দরকারই নেই, লাইফে যেটার কোনো ভ্যালুই নেই। তো এভাবে ইনিশিয়েটিভরা পদক্ষেপ নেয়, পদক্ষেপের মাধ্যমে যখন ওরা যাত্রা শুরু করে নেগেটিভিটির কারণে কিছু কিছু মানুষ আস্থার কারণে ওই ইন্ডাস্ট্রিটা একটু গ্রোথের দিকে যায়। যখন গ্রোথের দিকে যায়, ওদের উপর আস্থা রাখে, তো ওই গ্রোথের সাথে সাথে তাদের একটা এডুকেশন সিস্টেম তৈরি হয়। ইয়েস অর নো? কম্পিউটার আগে তৈরি হয়েছে না কম্পিউটার চালানো শিখেছে মানুষ আগে? না, আগে চালানো শিখছে। ধরিয়ে দাও, আগে তৈরি হয়েছে না চালানো শিখেছে? আরে না, হ্যাঁ, কম্পিউটার কোর্স আগে তৈরি হয়েছে না আগে চালানো শিখেছে মানুষ? তারপরে কোর্স হয়েছে, তাই না? তোমরা এটাকে ফিউচার মানো তো? হ্যাঁ, তো এইভাবে এডুকেশন সিস্টেমের সাথে সাথে যখনই একটা জিনিস ডেভেলপ করতে থাকে, ডেভেলপিং করতে থাকে, ধীরে ধীরে তার গ্রোথ রেট বেড়ে যায়। যেমন ভাবে ফেসবুকে বেড়ে গিয়েছে কোভিড-19 আসার থেকে, বেড়ে যায়নি? আদালত, অফিস, স্কুল, কলেজ সবকিছু বন্ধ, সবকিছু বন্ধ। যাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তারাও ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, আর খোলার কারণে কি হচ্ছে? ওদের রেটিংস বেড়ে যাচ্ছে, ওদের ইনকাম বেড়ে যাচ্ছে। প্যান্ডামিক লাইফটা কেটে যাওয়ার পরপরই এখন অফিস, আদালত, এই মিটিংগুলো আমরা যখন ভার্চুয়ালি করতাম, এখন আমরা ফিজিক্যালি করার সুযোগ পাচ্ছি। ইয়েস অর নো? ফিজিক্যালি করার সুযোগ পাচ্ছি। যখন ফিজিক্যালি হয়ে যাচ্ছে, এখন সবকিছু রানিং হয়ে গেছে, তো এটার ইউজ কি বাড়বে না কমবে? কমে যাবে। কেন কমে যাবে? কারণ যে সময়টাতে আমি আমার অফিসে থাকতাম, যে সময়টাতে আমি আমার স্কুলে থাকতাম, যে সময়টাতে আমি আমার কাজ করতাম ঘরে বসে, ওই সময়টা এখন ফিজিক্যালি গিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, আমাকে এখন কলেজ যেতে হচ্ছে, কলেজে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, আগে অনলাইনে দিতাম। তাহলে এই ভালো না কমলো? কমে গেল। তো এই অ্যাডাপশনটা সব ইন্ডাস্ট্রি ফলো করে। থ্যাংক ইউ। নেক্সট, সব থেকে মূল্যবান যে টপিক, যে টপিকটার কারণে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, সব থেকে মূল্যবান। আমার একটু রিকোয়েস্ট থাকবে সবার কাছে, কাইন্ডলি যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। থ্যাংক ইউ। এসবিআই কোয়াড্রেন্ট এমন একটা টপিক, এই ছোট্ট একটা টপিক আমার পুরো লাইফ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দিয়েছে। আমি নিজেও কখনো ভাবতে পারিনি, এক্সকিউজ মি, আমি নিজেও কখনো ভাবতে পারিনি যে আমার লাইফে এই জিনিসটা এত একটা ভ্যালু এডিশন করবে। আর এই প্রজেক্টের উপরে একমাত্র আমার আশা এটার কারণে। ওয়ার্ল্ডের 95% মানুষ দুই সেক্টরে থাকে। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মানুষ যে ইনকাম করছে, তাদের যে আয় রোজগার, সেটা হচ্ছে দুটো ধরনের, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম কাকে বলে কেউ বলতে পারবে? এনিওয়ান? কেউ? গেস? থ্যাংক ইউ। অ্যাক্টিভ ইনকাম কাকে বলে? যতক্ষণ কাজ করবো ইনকাম হতে থাকে, কাজ করবো ইনকাম হবে। রাইট। অর্থাৎ আমি আমার যোগ্যতা দিয়ে যে কাজটা পাচ্ছি, সেটা আমি যতদিন কাজ করতে থাকবো ততদিন আমার ইনকাম আসবে। কাজ করা বন্ধ হয়ে গেলে ইনকাম বন্ধ হয়ে যাবে। তেমনই ভাবে এই পৃথিবীতে বাংলাদেশের সিনারি নিয়ে কথা বলি। বাংলাদেশে 4 ধরনের মানুষ আছে। এই 4 ধরনের মানুষদের মধ্যে 95% মানুষ এমপ্লয় আর সেলফ এমপ্লয়। এখন এমপ্লয়ি কারা? যারা চাকরিজীবী, ব্যাংকার থেকে শুরু করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে যত কর্মজীবী আছে সবাই এমপ্লয়। সেলফ এমপ্লয় কারা? সেলফ এমপ্লয় হচ্ছে ওই মানুষগুলা যারা নিজেদের একটা দোকান আছে, অর্থাৎ যে যার কাজটা, একজন রিক্সা চালকও সেলফ এমপ্লয়, একজন ডাক্তারও সেলফ এমপ্লয়, একজন উকিলও সেলফ এমপ্লয়। হাউ? একজন উকিল সেলফ এমপ্লয়েড এইভাবে
যে যখন ওর যোগ্যতা দিয়ে ও একজন ওকালতির সার্টিফিকেটটা পাচ্ছে, তখন তাকে একটা চেম্বার দিতে হচ্ছে। তার চেম্বারে কি আমি বুঝতে পারবো? পারবো? শুনতে পাচ্ছি না। পারবো? পারবো? অনেকে হ্যাঁ বলতেছে। হ্যাঁ পক্ষে কে কে? হাত তুলে তো দেখি। হ্যাঁ পক্ষে কে কে? হ্যাঁ পক্ষে কে কে? Anyone? কেউ নাই? পারবো না, কারণ আমার কাছে সেই সার্টিফিকেটটা নেই। বুঝতে পেরেছি? কারণ উনি যখন চেম্বারে বসবে তার কাজ হবে। এখন আমার কাছে ডাক্তারের সার্টিফিকেট নেই। একজন আমার ফ্রেন্ড ডাক্তার হয়েছে, সে আমাকে এসে বললো যে বন্ধু তুমি বসো, আমি একটু বাইরে যাচ্ছি। এখন রোগী আসছে হার্টের, আমি ওকে ওষুধ দিয়ে দিছি, প্যারাসিটামল কি দিয়ে দিছি, জ্বরের ওষুধ লেগে পাঠিয়ে দিছি। লোকটা কি বাসায় যেতে বেঁচে থাকবে? খুঁজে পাওয়া যাবে ওকে? হ্যাঁ, পাওয়া যাবে না। অর্থাৎ আমি যতদিন কাজ করব, একজন দোকানদারের কথা যদি আমি ধরে থাকি, যে একজন শপকিপার, তার শাটারটা যতদিন খোলা থাকে তার ইনকাম থাকে, শাটার বন্ধ হলে ইনকাম থাকে না। কিন্তু এই ডিজিটাল যুগ অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। এখন কার কাছে একটা মাথায় কনসেপ্ট কাজ করেছে, একজন হোটেল আলার কাছে গিয়ে বলছে যে আপনার হোটেল বন্ধ থাকলেও আমার কেনাবেচা হবে। হাউ ইজ দিস পসিবল? 4-5টা হোটেলে ঘোরার পরে হোটেলের মালিকগুলো তার সাথে বর্বরতা আচরণ করে। একজন হোটেলওয়ালা পায়, বিশিষ্ট ব্যবসায়ী, তার ওর কনসেপ্টটা খুবই ভালো লাগছে যে আমি এই জিনিসটা চাই যে 24 ঘন্টা আমার দোকানের পণ্য সেল হোক। কিভাবে? ফুড পান্ডা সব থেকে বড় উদাহরণ। আর এন্টারপ্রেনার্সরা এইভাবেই তৈরি হয়। বুঝতে পেরেছি? এন্টারপ্রেনার্সরা এইভাবেই তৈরি হয়। এদের এই কনসেপ্টগুলোর জন্য আর ডিজিটাল প্রযুক্তিটাকে এরা যে অ্যাডপ্ট করতে পেরেছে, এটার প্রপার ইউজ করার কারণে এরা একটা প্যাসিভ ইনকাম পাচ্ছে, যাদেরকে বলা হয় বিগ বিজনেসম্যান অথবা বিজনেস ওনার। বেসিক্যালি ইনভেস্টর আর বিজনেস ওনার যারা থাকে তারা ওয়ার্ল্ডের অনলি 5%, কারণ এদের জন্য একটা ইউনিক সিস্টেম কাজ করে, ইউনিভার্সাল একটা সিস্টেম কাজ করে পৃথিবীতে। যে সিস্টেমটার জন্য এই মানুষগুলো, বিল গেটসকে কে চেনো? আইমান সাদিক, সলেমান শর্মা চেনো? হ্যাঁ, বেক্সিমকো কোম্পানির মালিককে কেউ চেনো? চেনো না? নমস্কার। তো এই মানুষগুলো কি করে, একটা ইউনিভার্সাল সিস্টেমের উপরে কাজ করা সত্ত্বেও কেন ওদের কাছে যেতে পারতেছে না? বিকজ অফ আমার ফ্যামিলি 20 বছর থেকে বিজনেস করছে। তো এই জিনিসটা ছোটবেলা থেকে ভাবতাম যে 20 বছর থেকে একটা বিজনেস রানিং চলছে, তো একটা দিন হয়তো বা দোকান না খুলে দেখা যাচ্ছে আমার পকেট মানিটা আসতেছে না। সেদিন অনেক কান্নাকাটি করতে হয় যে আজকে আমার পকেট মানি লাগবে। এটা হয়, সবারই সাথে হয়। তো দেন আমি কি করি যে বিজনেস করবো, এমন একটা বিজনেস করবো যেন এটার কারণে প্যাসিভ একটা রাস্তা তৈরি হয়, প্লাস আমার আশেপাশের মানুষগুলো খুশি থাকে, আমিও খুশি থাকতে পারি। এখন জুকারবার্গ যদি ঘুম থেকে উঠে দেখে যে আজকে টেম্পারেচার অনেক বেশি, ভালো লাগতেছে না যাইতে, অফিসে না গেলে তার কি ইনকাম আসবে না? আসবে কি না? কিন্তু ওর যে পর্যায়টা আসছে, ফেসবুক কত সালে তৈরি হয়েছে কেউ বলতে পারবে? 4 সালে। আমাদের বয়সই অত চলতেছে। তার মানে এতদিন থেকে ফেসবুকের ইউটিলাইজ করতে আমরা ফুল ফাংশনই জানি না, কোথায় কি আছে বলতে পারবে কেউ? হ্যাঁ, এনিওয়ান? পারবে না, কারণ এত পরিমাণে ওর স্ট্রাকচারটা বড় করে ফেলছে যে কত শত কর্মচারী, শত মানুষ তার সাথে জড়িত। ও হয়তো বা নিজেও তার সাথে হিসাব নেয় যে কোন জায়গা থেকে মানুষ আমার সাথে কাজ করতেছে, কোন মানুষটা কাজ করতেছে। সবারই ডাটার এক্সেস আছে এখানে তার কাছে, সে চাইলে যে কোনো মুহূর্তে কিছু করতে পারে। সে কিন্তু মানুষ। রিমেম্বার দ্যাট তোমার ফোনটা তোমার জন্য বিষ হয়ে যেতে পারে, যে ফোনটা তুমি ইউজ করতেছো, যদি সেটা প্রপার ইউটিলাইজ না হয়। কারণ আমাদের মধ্যে যদি এত চিন্তা ভাবনা আসে, না জানি জুকারবার্গের মাথায় আরো কত চিন্তা ভাবনা আসে। ও সিকিউরিটিকে নিয়ে কতটুকু সিকিউর, ও আমাদেরকে একটা সফটওয়্যার দেওয়াতে যে পরিমাণে সিকিউরিটি তৈরি করছে একটা মানুষের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য, যে সিকিউরিটিটা তিনি প্রোভাইড করতেছে, তার মানে ওর সিকিউরিটিটা আরো কত স্ট্রং হবে কেউ কল্পনা করেছো?
করনি, কারণ এগুলো চিন্তা ভাবনা করার সময় নেই। দেখলাম এই মানুষগুলো যে আছে সেলফ এমপ্লয়, এরা এদের যে চাকরি লাইফটা থাকে, একটা মানুষের গড় বয়স থেকে 60 বছর। ইয়েস অর নো? হ্যাঁ, তো চাকরির চিন্তা ভাবনা কারো আছে এখানে? এই কোশ্চেনটা আগে করা উচিত ছিল, এখন হয়তো একটু হাত তুলতে যাবে না। চাকরির চিন্তা ভাবনা আছে কারো? আছে, এই যে বলছে যে ছিল, মানে এখানে আসে চেঞ্জ হয়ে গেল, নো ইস্যু। যাদের যাদের চাকরির চিন্তা ভাবনা আছে তাদের লাইফ স্ট্রাকচারটা আমি দেখলাম। ওই মানুষটা একটা চাকরি পাওয়ার পরে যে কাজটা করছে কিভাবে, ধরে নিলাম এভারেজ 20 বছর বয়সের একটা মানুষ চাকরি পেল, যদিও সম্ভব না। 25 বছর 30 বছরের আগে কখনোই পসিবল না, তা আবার তার পকেটে মনে আমাকে টাকা দিতে হবে। শুধু সার্টিফিকেট দিয়ে হবে না, যতই ট্যালেন্টেড হোক। ইয়েস অর নো? এই মানুষগুলোর কাছে যখন আদর্শবাণী করলাম, দেখলাম যে এরা সপ্তাহে লাইফের 40টা বছর, একটা মানুষের গড় বয়স 60 বছর, 20 বছর বয়সে যখন চাকরিটা পেল, মিনিমাম একটা স্যালারি, লাইফের 40টা বছর আর বছরে 12 মাস, মাসে 4 সপ্তাহ, আর উইকলি 50 ঘন্টা, অর্থাৎ দিনে 8 থেকে 12 ঘন্টা, রাত একটা আপনি এই যে সময়টা কাজ করছে, পুরো মাল্টিপ্লিকেশনে আসে 96,000 ঘন্টা। 96,000 ঘন্টা। তখন আমি দেখলাম একজন বিজনেসম্যান ওর যে সিস্টেমটার কারণে, যেমন ভাবে জুকারবার্গ তার সিস্টেমটা তৈরি করেছে, দারাজ তার সিস্টেম তৈরি করেছে, প্লাস বেগম রোকেয়া তার সিস্টেমটাকে তৈরি করেছে, তেমনই ভাবে এই সিস্টেম মেকাররা দেখা যায় যে একটা সময় চলে আসে, ধরে নিলাম ছোটখাটো একটা অর্গানাইজেশনও যদি তৈরি হয়, দেখা যায় যে কিছু ইনিশিয়েটিভ মানুষদের দ্বারাই ওটা তৈরি হয়। কিভাবে? এমনও মানুষ আছে যে ঢাকায় মাত্র 500 টাকা নিয়ে গেছে, আজকে সে 50 কোটি টাকা মালিক। কারণ কনসেপ্ট ম্যাটার করে। তোমার কাছে কি আছে, কত সম্পত্তি আছে, কত সহায় সম্বল আছে, সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কনসেপ্ট। তোমার কনসেপ্ট যত স্ট্রং থাকবে, তুমি যত তাড়াতাড়ি এই বিষয়গুলোকে বুঝে অ্যাডপ্ট করতে পারবে সময়ের আগে আগে। এর আগেও আমি বলেছিলাম মানুষ দুইভাবে চেঞ্জ হয়, হয়তো সময়ের আগে চেঞ্জ হয়, না হলে সময় তাকে চেঞ্জ করে দেয়। তো এই এদের সিস্টেমটা কেমন থাকে, যখন এরা যাত্রাটা শুরু করে, এদের সাথে ইনিশিয়েটিভ কিছু মানুষ থাকে। ধরে নিলাম একটা অর্গানাইজেশন চালু হচ্ছে, সেখানে যখন 100 মানুষ থাকবে, সারা বাংলাদেশে বেকার কত? এনিওয়ান? বেকার কত? বেকারের জনসংখ্যা কত? বেকারত্বের হার কেউ বলতে পারবে? কত? 4-5। আর কেউ? এনিওয়ান? এনিওয়ান? 7 crore lakhs? Yes. Okay. ওরা কি শিক্ষিত বেকার? Yes. হ্যাঁ? Yes. শিক্ষিত হলে বেকার কিভাবে হয়? How it is possible? কোথাও না কোথাও খাই হবে। Yes or no? হ্যাঁ? তো শিক্ষিত মানুষগুলো আমাদের সমাজে এইভাবে অবলম্বিত হচ্ছে এই লর্ড ক্লাইভের করার কাজটা থেকে, যেটি বিষয়ে আমি ডিসকাশন করে ফেলছি অলরেডি। আর এই বিষয়টা অ্যাওয়ারনেস হওয়া অনেক জরুরি, কারণ আমি যদি আমার ফ্যামিলির দায়িত্ব না নেই, আমি যদি আমার নিজের দায়িত্ব না নেই, তাহলে আমি আরেকটা মানুষের দায়িত্ব নিতে সক্ষম হব না। ইয়েস অর নো? তেমনই ভাবে একজন বিজনেসম্যান যখন কোনো কার্যক্রম শুরু করে, দেখা যায় ওই মানুষটার সাথে যখন যে মানুষগুলোকে নিয়ে আগে বলেছিলাম তাদের সাথে ইউনিভার্সাল একটা সিস্টেম থাকে, তারা সিস্টেম মেকার, এই সিস্টেমের থিওরিতে তাদের সাথে 1000 মানুষ যদি কাজ করে ডেইলি 8 ঘন্টা করে, কয় ঘন্টা কাজ হবে? কত?
100 মানুষ যদি 10 ঘন্টা করে কাজ করে কয় ঘন্টা কাজ হবে? 10,000 ঘন্টা। একদিনে কেউ 10,000 ঘন্টা কাজ করতে পারবে? হ্যাঁ, পারবে না। এখন আমার কথা হলো বাংলাদেশে রাফ এন্ড টাফলি আমি মেনে নিলাম 8 থেকে 10 লাখ মানুষ শিক্ষিত বেকার। আমি ওদেরকে ইনভাইট করলাম যে আমার কাছে ইউনিভার্সাল সিস্টেম আছে, আসো, তোমাদের স্যালারি হবে, তোমরা তোমাদের কাজের পারিশ্রমিক পাবা। পাবা কি না? হ্যাঁ। এখন এই মানুষগুলো কি করে? ভর্তি পরীক্ষা কে দিয়েছে এখন পর্যন্ত? তোমরা চাকরির ফর্ম ফিল আপ করতে চাও, তোমাকে কি ফ্রি ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়? হ্যাঁ, ভর্তি পরীক্ষাগুলোতে মেডিকেল পরীক্ষা একটা ফর্মের যে দামটা, মেডিকেল পরীক্ষার ফর্ম কিনা মানে এই না যে আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি। ফর্ম কিনা আর মেডিকেলে চান্স পাওয়া আকাশ জমিন তফাৎ। চাকরির জন্য অ্যাপ্লাই করা আর চাকরি পাওয়া আকাশ জমিন তফাৎ। তুমি একমাত্র ব্যক্তি না যে তুমি শুধু অ্যাপ্লাই করতেছো ওই পোস্টের জন্য। একটা পোস্টের পিছনে লাখ লাখ শিক্ষার্থী যুদ্ধ করতেছে। ইয়েস অর নো? ইয়েস। তো এই যে শিক্ষার্থীগুলো যুদ্ধ করতেছে, তারা কার সাথে যুদ্ধ করতেছে? কার সাথে? নো, একে অপরের সাথে। ওকে নিজেকে নিয়ে ভাবার সময় নেই, কারণ ওকে আমাকে টেক্কা দিতে হবে, আমাকে ওকে টেক্কা দিতে হবে। নিজেকে নিয়ে কখনো ভাবে না যে আমার কি স্কিল আছে, এই স্কিলটাকে দিয়ে আমি কিছু কাজে লাগাতে পারবো। এটাকে এন্টারপ্রেনারশিপ বলা হয়। আর আমার যে কাজটা ভালো লাগে সেটাকে অ্যাডপ্ট করে আমি কোন জায়গায় যেতে পারবো। বুঝতে পেরেছি? তো দেখা গেল এই মানুষটাকে নিয়ে যখন কাজ শুরু করলো, একদিনে 10,000 ঘন্টা কাজ হয়ে গেল। 10ম দিনে কয় ঘন্টা কাজ হবে? 1 লাখ আওয়ার্স। অর্থাৎ একজন এমপ্লয়ার, সেলস এমপ্লয়ার তার সারা লাইফে যে কাজটা করে, পুরো জীবনে যে কাজটা করে, সেই কাজটা একজন বিগ বিজনেসম্যান অথবা ইনভেস্টর মাত্র 10 দিনে করবে। তাহলে তারা কেন ভালো করতে থাকবে না? বুঝতে পেরেছি? তো আমার কথা হলো এই 1000 মানুষের মধ্যে যদি 100 মানুষের মধ্যে যদি 200 মানুষ 20 জন মানুষ কাজ নাও করে, 80 জনের জন্য এদের কাজ হবে কিনা? হ্যাঁ, হবে কিনা? ঠিক কি বাংলাদেশে যে আদর্শমণিগুলো হয়, ঠিক কি এমন একটি আদর্শমণিকারক ইন্ডাস্ট্রি যেটি প্রতি বছরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা আদর্শমণি করে। কারণ ফিউচার কিন্তু ওটাই বলা হয়। যেমন আবহাওয়া বার্তার ক্ষেত্রে যদি আমি বলি যে কালকের আবহাওয়া কি থাকবে না থাকবে, আমি আজকে নিউজে দেখলে বুঝতে পারবো যে কালকে আর্দ্রতা থাকবে, কালকে বৃষ্টি হবে, কালকে একটু ঠান্ডা শৈত্যপ্রবাহ হতে পারে। আমরা আগে নিউজ পেয়ে যাই কি না? এটাকে তো আমরা ফিউচার বলি, তাই না? তো এই ফিক্কি যে রিপোর্টটা দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি আলোচনা করছিলাম আজকে থেকে, ডাইরেক্ট সেলিং 72 মিলিয়ন পুরো ওয়ার্ল্ডে কভারেজ করছে। দেন আসি কেপিএমজি রিপোর্টে। কেপিএমজি রিপোর্ট অনুযায়ী তারা ডিজিটাল যুগকে এমনভাবে তুলে ধরেছে, তাদের কথা অনুযায়ী বর্তমানে যে মার্কেট রেঞ্জ, ট্রেডিশনাল মার্কেট ছেড়িয়ে 167 বিলিয়ন ডলারের কোম্পানি। 167, ক্যান ইউ বিলিভ ইট? দেন নেক্সট আসি মার্কেট এরিয়াতে। দেখো আনএমপ্লয়মেন্টকে সেলফ এমপ্লয়মেন্টে কিভাবে অপরচুনিটি দিয়েছে অ্যারাউন্ড 18 মিলিয়ন পিপলকে ওয়ার্ল্ড ওয়াইড। হয়তোবা আজকে আমি যদি এই বিষয়টাকে অ্যাডপ্ট না করতাম, বাংলাদেশে 18 কোটি জনগণ কেউ না কেউ কোনোভাবে এই বিষয়টাকে অ্যাডপ্ট করে তারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত হচ্ছে। কেন? কারণ তারা সেই আর্লি মেজরিটির সাথে জড়িত হতে চাচ্ছে, তারা এর ব্র্যান্ড ভ্যালুটা বুঝতে পারছে। নেক্সট
বেসিক্যালি যে এফএমসিজি সেক্টর, পৃথিবীর সব থেকে কম বয়সী যে মিলেনিয়ার জেপল গ্যাটটি, নামটি নোট করে রাখো, জেপল গ্যাটটি, অনলাইনে সার্চ দিলে বাবা। তিনি যে মিলেনিয়ার হয়েছিলেন, তিনি বলেছিলেন যে লাইফে যদি এরকম বড় পর্যায়ে আসতে চাও, চাকরির ক্ষেত্রে কখনোই এটা সম্ভব না, তোমাকে এর বাইরে কাজ করতে হবে। সেটি হচ্ছে হয়তো তোমাকে এফএমসিজি সেক্টরে কাজ করতে হবে, না হলে এমন একটা এডুকেশন সিস্টেম তৈরি করতে হবে যে এডুকেশন সিস্টেমটা তোমার জন্য একটা প্যাসিভ রাস্তা তৈরি করে দেবে। হ্যালো, বুঝতে পেরেছি? আর এই করোনা এসে এমন একটা ধাক্কা দিয়ে গেল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমি বলবো আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা এই করোনা প্যান্ডামিক লাইফটা, যেখানে এর থেকে দুইটা বছর আমরা ঘরের বসে অনলাইন সোর্স থেকে ইনকাম করা শিখছি। শুধু এমনটাই না যে আমরা নেগেটিভ ওয়েতে ইউজ করতেছি, এই জায়গা থেকে দাঁড়াই থাকে পজিটিভ ওয়েতে ইউজ করে অনেকে অনেক জায়গায় চলে গিয়েছে। তো বেসিক্যালি আমরা এফএমসিজি সেক্টরে কাজ করি, সেটি হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এফএমসিজি সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এফএমসিজি সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? ওটা বিষয়ে একটু পরে আলোচনা করছি। থার্ড ফেজ অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ 2020 থেকে 30 সাল থেকে বলা হয় মিরাকেল ফেজ অফ বাংলাদেশ। এই ডিজিটাল যুগে রিসেন্টলি বাংলাদেশে অ্যামাজন বিডি চালু হতে যাচ্ছে, কেউ জানো? হ্যাঁ, অ্যামাজন বিডি চালু হলে কার লভ্যাংশ বাড়বে? বেনিফিট কার বেশি হবে? হ্যাঁ, যেখান থেকে অ্যামাজন এসেছে। আর ওরা একটা কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেল, যেখানে আমাদের এখান থেকে মানুষ এটাকে কোঅপারেট করবে, স্যালারি মুক্ত হয়, আর বয়স শেষের সাথে সাথে রিটায়ার্ড হয়ে যাবে। এইভাবে তাদের জীবনধারা চলতে থাকবে। ইয়েস অর নো? তো এটার পরিবর্তন আমরা চাই। হ্যাঁ, কিভাবে সম্ভব? নেক্সট, রামবিলাস পাসওয়ান, ফুড মিনিস্ট্রি অফ ইন্ডিয়া। রিসেন্টলি উনি ডাইরেক্ট সেলিংকে প্রমোট করেছেন। নেক্সট 2014 সালে ইউটিউবে সার্চ দিলে ওনার ফার্স্ট প্রোফাইল ভিডিওটা চলে আসবে। যেন সে অমিতাভ কান্ত আইএএস অফিসার, ইনিও ডাইরেক্ট সেলিং মার্কেটিংকে প্রমোট করেন। দেন নেক্সট, এখন আসি মেইন টপিকে। বাংলাদেশের সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ইন্ডিয়ায় বর্তমানে যেই সাবজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, বাংলাদেশে যেই এন্টারপ্রেনিউরিয়াল থিওরি নিয়ে কাজ করতেছি, এটি ইন্ডিয়ার দিল্লি ইউনিভার্সিটির একটি সাবজেক্ট, যেখানে 4 থেকে 5 বছরের একটা কোর্স হয়। কোর্স করার পরে তারা ফিল্ড ওয়ার্ক করতে আসে। আর যেখানে যেটা রেগুলেশন নাই, সেখানে সেই জিনিসটাকে কারা তৈরি করে? কারা তৈরি করে? এনিওয়ান? রাইট, এন্টারপ্রেনার্সরা। Unemployment India's biggest concern, direct selling and rescue. শুধু করোনাতে যে আমাদের ক্ষতি হয়েছে তা না। রিসেন্টলি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উনি স্কিল ইন্ডিয়া প্রোগ্রামে শেয়ার করেছেন যে আনএমপ্লয়মেন্টে সবথেকে বেশি মানুষদেরকে সাহায্য করতে পেরেছে এমন একটা ইন্ডাস্ট্রি হচ্ছে ডাইরেক্ট সেলিং, যেটির প্রচলন এখন বাংলাদেশে অনেক। ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি ধরি, যে মানুষগুলা এস্টাবলিশ হয়ে গেছেন তাদের প্রত্যেকেরই আজকে, তুমি যদি নেটওয়ার্ক তৈরি না করো, তুমি কোনো না কোনো নেটওয়ার্কের অংশ। সবারই বাসায় চা পাতা আছে? ইয়েস অর নো? হ্যাঁ, আছে।
চাল যায়, ডাল যায়, হ্যাঁ? ঘরের আসবাবপত্র কোথা থেকে আসে? কখনো কি কল্পনা করেছো এই জিনিসটা যেখান থেকে আসছে সেই মানুষগুলো আজকে কোন পর্যায়ে আছে? আর আমরা এমপ্লয়ি সেলফ এমপ্লয় থেকে এই জিনিসগুলো ইউটিলাইজ করতে 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 নিজের পকেটের টাকা ওদের পকেটে চলে যাচ্ছে দিন দিন, ডে বাই ডে। কেউ কি রিয়ালাইজ করেছো কখনো? বিল গেটস একটি কথা বলেছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে। সেটি হচ্ছে ওনাকে একটি সেমিনারে প্রশ্ন করা হয়েছিল যে স্যার, আপনি যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা না হতেন তাহলে আপনি কি করতেন? তো উনি অ্যান্সার দিয়েছিলেন এভাবে যে অ্যাকচুয়ালি আমি যদি না হতাম, ইফ আই উড গিভেন এ চান্স আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং, রাইট? কেউ কি জানো তার নিজস্ব 3-3টা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে? জানো না হয়তো, সবাই শুধু জানো যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। জানি এখন আসি ডিজিটাল মার্কেট সম্পর্কে অনেকেরই ধারণা আছে, ট্রেডিশনাল সম্পর্কেও আছে, তাই না? কারণ আমাদের পূর্ববর্তী জেনারেশনদের হয়তো বা ডিজিটাল সম্পর্কে ধারণা ছিল না। ইয়েস অর নো? কেউ কি বলতে পারবা ট্রেডিশনাল মার্কেট আগে আসছে না ডিজিটাল? হ্যাঁ, ডিজিটাল আগে আসছে। ডিজিটালের পক্ষে কে কে? ডিজিটালের পক্ষে একজন, আর কেউ? দুইজন, আর কেউ নেই। আর ট্রেডিশনালের পক্ষে? ট্রেডিশনাল মার্কেট আগে এসেছে। কেউ এরকম করছে, কেউ এরকম করছে, কেউ এরকম করছে। মনে হচ্ছে যে আমি অর্ধেক শিওর আর আমি পুরোটাই শিওর, আর বাকিরা কি হাও না নাও না? হ্যাঁ, তো ট্রেডিশনাল মার্কেটটা হচ্ছে এটাই যে মার্কেটটা আমাদের দাদা পরদাদারা বংশানুক্রমিকভাবে চলে আসে। ট্রেডিশনাল মার্কেটে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা সেক্টরে। সেখান থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে হোলসেলারের কাছে যায়, ওয়্যার হাউসের কাছে যায়, আর সব থেকে মোটা একটা অ্যামাউন্ট যায় সেলিব্রিটিদের কাছে। রিসেন্টলি কোকাকোলার একটা হয়েছে, কে ছিল সেলিব্রিটিটা? রোনাল্ডো। ফেলে দেওয়াতে দেখা গেল কি ব্র্যান্ড ভ্যালু একদম করে কমে গেল, ব্র্যান্ড ভ্যালু কমে গেল। আচ্ছা, সাকিব আল হাসানের অ্যাড কে কে দেখেছো? কে কে? তোমরা কি জানো সাকিব আল হাসান কি করে? হ্যাঁ, অলরাউন্ডার, তাই না? বাই প্রফেশন অলরাউন্ডার। ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিমকে লিড করে, অথচ তার অ্যাড আমরা পর্দার আড়ালে দেখছি, ঠিক আছে? তো ওনারা যে অ্যাডভার্টাইজমেন্টটা করছে এটার কারণে কিছু মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাদের পকেট থেকে যাচ্ছে, আর এই অ্যামাউন্টটা কই থেকে আসতেছে? আমাদের কাছ থেকে আসতেছে। দেন সেই পণ্যটা কাস্টমারের কাছে যাচ্ছে। এখন কাস্টমার যে সার্ভিসটা পাচ্ছে অনলাইন থেকে, এতে আমার কোনো বেনিফিট হচ্ছে? আমি টাকা দিচ্ছি, আমি পণ্য পাচ্ছি, আর কিছু পাচ্ছি? নাথিং। এই মার্কেটটাকে ডিজিটাল ভাবে উপস্থাপন করেছে। এদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে আর ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর থাকে, যাদের কাছ থেকে ডিরেক্টলি কাস্টমারদের কাছে সেই পণ্যগুলো যায়। আর অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট 60% কোম্পানির এদের পিছনে চলে যায় খরচগুলো ট্রেডিশনাল মার্কেটে। কিন্তু ডাইরেক্ট সেলিং এ, ডিজিটাল মার্কেটিং এ বেনিফিট হলো এই 60%-এর পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর পায়। Am I clear? এফএমসিজি সেক্টর থেকে বলছিলাম যে বিষয়টা ফাস্ট মুভিং কনজিউমার গুডস। আজকের দিনে এই সেক্টর ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা ভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, ইন্ডিপেন্ডেন্ট মানুষ এটার সাথে জড়িত। আমরা ছোটবেলা থেকে আমাদের একবারে শেষ বয়স পর্যন্ত আমরা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকি। সেটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, হেলথ কেয়ার,
household and personal care. Food and beverage 19%, healthcare 31%, household and personal care 50%. টোটাল কত হলো? 100 out of 100%ই আমরা ভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি জড়িত। How many people are here are giving taxes? আপনাদের মধ্যে কে কে ট্যাক্স প্রদান করেন? তাহলে একটু হাতটা তুলবেন। ট্যাক্স দাও কে কে? 3 জন। আর কেউ ট্যাক্স দাও না? ট্যাক্স কে কে দাও? বাংলাদেশটা কার? বাংলাদেশটা কার? ভয়ে বলতেছে না, জানে তো কি বলবে আজকে। বাংলাদেশটা কার? আমাদের পক্ষে কে কে? হ্যাঁ, আমাদের পক্ষে কে কে? হ্যাঁ, আমাদের পক্ষে কে কে? আর বিয়ের পরে বউটা? না হলে পাশের বাড়ি থেকে ভাই আসে বলবে ভাবিজি নমস্তে, বলবে না? তো দেশ সবার হওয়ার আগে আমার, আমি যদি দায়িত্ব নেই তাহলে আমাদের লোকেরা চলে আসবে। Am I clear? Next. এখন আসি আমরা কারা। 2004 সালে আমাদের যাত্রা শুরু হয়। এই সালে এভারেজ গ্রোথ আমাদের 79%। অ্যারাউন্ড 18 থেকে 19 বছর থেকে লিড করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। টোটালি 2018 টার্নওভার হয় 1850 কোটি, 19 সালে হয় 2500 কোটি। চিন্তা করো কত বড় মার্কেট আর কত বড় এরিয়া। অলরেডি হ্যাভ অফিসেস ইন 9 কান্ট্রিজ: বাংলাদেশ, দুবাই, বাহরাইন, নেপাল, সৌদি আরব, কুয়েত, ওমান এন্ড ঘানা অলসো। বলে দেই গাইস, বাংলাদেশে অ্যারাউন্ড 18টা ডিস্ট্রিক্টে অফিস হয়ে গিয়েছে অলরেডি। আর যে লিডারশিপের সাথে অ্যালোয়েসের সাথে আমরা বন্ডিংটা দেখেছি, টোটালি আনবিলিভেবল, রিয়েলি। দেন কোম্পানির নাম হলো ভেস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেড। 2004 সালে প্রতিষ্ঠিত হয় এই 3 জন ব্যক্তিবর্গের মাধ্যমে: দীপক সুদ স্যার, কানওয়ারবীর সিং স্যার, গৌতম বালি স্যার। আমি চাবো এদের জন্য একটা করতালি হয়ে যাবে। Thank you so much. Are you excited guys? Yes. বুঝতে পারছি না। Are you excited? Yes. Okay. আগে যাবো? Next is গ্লোবাল র্যাঙ্কিংয়ের দিক থেকে ধরা গেলে টপ 30 তে আসে, টপ 100 কোম্পানিগুলোর মধ্যে টপ 30 তে আমাদের কোম্পানি আসে। দেন ইন্ডিয়ার নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটি 9টি দেশে সার্থকভাবে 20 বছর থেকে বিজনেস করে আসছে। কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, আইএসও সার্টিফাইড, জিএমপিএ সার্টিফাইড প্লাস হালাল সার্টিফাইড। প্রোডাক্ট ওভারভিউ বলা যায়, এফএমসিজি সেক্টরের টোটালি 100% এরিয়ায় আমরা দখল করে কাজ করছি। বাংলাদেশে অ্যারাউন্ড 80% ওভারঅল কাজ ডান। নেক্সট, এগুলো আমাদের প্রোডাক্ট রেঞ্জ। দেন নেক্সট ব্রেক। গাইস, একটা মানুষ তার ঘটে যাওয়া অতীত সম্পর্কে কখন জানতে চায়? এনিওয়ান গেস? একটা মানুষ তার ঘটে যাওয়া অতীত থেকে কখন জানতে চায়? ডক্টর আবুল কালাম আজাদ স্যারের গল্প মানুষ কেন শুনে? বিল গেটসের কথা কেন বলে? রাইট, অ্যাচিভমেন্ট আছে, তাই না? আর যদি অ্যাচিভমেন্ট না থাকে তার গল্প কেউ শুনতে চায়? হ্যাঁ,
তোমরা কি সেই মানুষটার গল্প শুনতে চাও যে মানুষটা তোমাদের সাথে দাঁড়িয়ে আছে এখন? হ্যাঁ, সেই মানুষটি কোথায় ছিল, এখন কোথায় আছে, কেউ জানতে চাও? ওকে, তো স্বভাবত যে ইন্ডাস্ট্রি সম্পর্কে বলেছি অলরেডি ডিসকাশন এবং ওভার। ডাইরেক্টরের সাথে এফএমসিজি জড়িত, এফএমসিজির সাথে আমাদের ইন্ডাস্ট্রি জড়িত, আর এটার সাথে ইন্ডিয়ার টপ লিডারশিপ টিম সোনু শর্মা জড়িত। এখন সোনু শর্মা স্যারের কথা যদি আমি বলি, তার ইউটিউবে অনলাইনে সার্চ করলে আপনারা পাবেন ইউটিউবে এত জনপ্রিয়তা, অ্যারাউন্ড 8.13 মিলিয়ন সাবস্ক্রাইবার। দিস ইজ নট এ স্মল অ্যামাউন্ট, দিস ইজ নট এ স্মল অ্যামাউন্ট। নেক্সট ইনি হলেন গৌরব ভাটিয়া স্যার, একজন বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার। এনার সম্পর্কে যতই বলবো ততই কম হবে, কারণ লাইফের প্রত্যেকটা সেক্টরই জার্মানি ভিত্তিক কোম্পানির সাথে জড়িত ছিল, আর 2004 সাল থেকে জব সেক্টরের সাথে জড়িত, অলরেডি কাজ করে যাচ্ছে। দেন যবে থেকে এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত হয়েছে, উইদিন অনলি 5 ইয়ার্সের মধ্যে তার লাইফস্টাইল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্লাস টোটালি চেঞ্জ। আর আমি যেটা মনে করবো 10 জেনারেশন পর্যন্ত তিনি কাজ করে ফেলেছেন। দেন নেক্সট, আর এই মানুষগুলোর সাপোর্টের কারণে আজকে বাংলাদেশ থেকে আমরা এই কাজগুলো করতে পারছি। রিসেন্টলি ইন্ডিয়া থেকে মাসখানেকের আমাদের ট্রিপ ছিল, আর এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত হওয়ার সময় হয় আমার মাত্র রাফ অ্যান্ড টাফলি 8 থেকে 9 মাস। আর আমি লাইফে কখনো নিজেও ভাবতে পারি নাই এই 8 থেকে 9 মাসের মধ্যে এরকম একটা পর্যায়ে আমি চলে আসতে পারবো। তো অ্যালং উইথ মাই ফ্যামিলি সেখানে আমরা গিয়েছিলাম ফুললি। স্যারের মাধ্যমে শুনুন, প্লিজ প্লে দ্য ভিডিও। দেখেন ভিডিওটা প্লে করুন। খুবই সাধারণ একটা ছেলে, ঠিক আছে, অ্যাজ এ মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, প্লাস এডুকেশন সেক্টর আমার সম্পর্কে তো এখনো বলাই হয়নি, তাই না? এডুকেশন সেক্টর এখনো এন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, আর পড়াশোনার পাশাপাশি বিজনেসটাকে আমি পার্ট টাইম হিসেবে ডেভেলপ করি। আর ডেভেলপ করতে করতে ধীরে ধীরে এই স্বল্প সময়ে অ্যারাউন্ড বাংলাদেশ থেকে 600+ মানুষ আজ কাজ করছে। আর আমি কখনো নিজেও ভাবতে পারিনি যে পার মান্থ আমি যেখানে নিজের পকেট মানির জন্য যুদ্ধ করতাম, সেই পকেট মানি থেকেও বেশি কিছু পাচ্ছি আমি এই ইন্ডাস্ট্রি থেকে। আর মজার বিষয়, ইন্ডিয়ার যে ট্যুরটা দিয়ে আসা হয়, সেখানে সব থেকে বড় ইমোশন ছিল আমার ফ্যামিলির ট্রিটমেন্ট ছিল, প্লাস আমারও একটা ড্রিম ছিল যে লাইফে কিছু করি আর না করি অন্তত এই মানুষটার সাথে একবার দেখা করবো। আর সেই ডেডিকেশনটা অনেক হার্ডলি হয়তোবা আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন, বিদায় যাওয়া পসিবল হয়েছে। আর বাংলাদেশের মানুষদের সাপোর্ট ভালোবাসার কারণে এটা সম্ভব হয়ে উঠছে, নাহলে কখনো পসিবল হচ্ছে না। তো তোমরা এরকম পর্যায়ে কে কে যেতে চাও? কে? আই ওয়ান্ট টু সি এনিওয়ান? মন থেকে যে আমি আমার নিজের দায়িত্ব নেব, আমি আমার ফ্যামিলির দায়িত্ব নেব, আর আমি একমাত্র পারি আমার লাইফটাকে চেঞ্জ করতে। আমি যদি লাইফ আমার চেঞ্জ করতে না পারি, তাহলে আমার ফ্যামিলি কেন, কারো দ্বারাই সম্ভব না আমার জীবনটাকে আমার মতো করে সাজিয়ে নেওয়া। ইয়েস অর নো? কে কে তোমরা চাও এরকম একটা লাইফ লিড করতে? বাংলাদেশটা কার? তাহলে সবার কথা কেন বলছো? আমি যদি সবার কথা চিন্তা করতাম তাহলে আমারটা হতোই না, খুঁজেই পেতাম না নিজেকে। তুমি ফার্স্ট অফ অল নিজেকে ভালোবাসো। ইফ ইউ ক্যান লাভ ইয়োরসেলফ, দেন ইউ ক্যান লাভ আদার্স। যেখানে তুমি নিজেকেই ভালোবাসতে পারো না, নিজেকে আজ পর্যন্ত চিনতে পারো না, তাহলে সেটাকে কিভাবে তুমি চিন্তা করো যে এই যে আমাদের যারা বলে না তাদেরকে কাজের সময় পাওয়া যায় না। প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমরা নিজেরাই পরীক্ষা নিয়ে দেখতে পারো যে এটা কতটুকু সত্যি।
আর বর্তমানে যুব সমাজ এটাকে ধ্বংস করছে, নিজের ট্যালেন্টটাকে ধ্বংস করছে কিভাবে? এই যে টেকনোলজিগুলো আছে এগুলোর অপব্যবহার করে। আমাদেরকে লাইফে 5টা জিনিস মেনটেন করতে হবে। কেউ জানতে চাও এই 5টা জিনিস কি? 5টা জিনিস কি কেউ জানতে চাও? সময় মতো ঘুম থেকে ওঠা, সময় মতো ঘুমানো, সময় মতো খাওয়া করা, সময় মতো গোসল করা, সময় মতো সূর্যাগ। এই 5টা জিনিস যার ঠিক নেই মাথায় রেখে দাও, তার 30 বছর লাইফ পার হওয়ার পরে তার দ্বারা কোনো কিছু পসিবল না। 30 বছর পরেও তাকে দেখবা যে কোথাও না কোথাও দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছে, আমি শিওর। আর আমি আমার লাইফ নিয়ে আমি এতটুকু শিওর যে 21 বছর বয়সে 2021 সালে আমি যদি স্টেজের সামনে 100 মানুষের সামনে কথা বলতে পারি, 600 মানুষকে নিয়ে একসাথে কাজ করতে পারি, তাহলে 2025 সালের পরে আমি কোথায় থাকবো? 2030 সালের পরে আমি কোথায় থাকবো? আল্লাহ তাআলা যদি হেদায়েত দান করে, অবভিয়াসলি তোমরা কখনো চিন্তা করো না যে তোমরা যে টেকনোলজিটার অপব্যবহার করতেছো, এই জিনিসটার অবক্ষয়ের কারণে তোমরা শুধু তোমাদের ক্ষতি করতেছো না, তোমাদের ফুললি জেনারেশনের ক্ষতি করতেছো। আর তুমি একমাত্র পারো শুধু তোমার ফ্যামিলিকে খুশি করতে না, তোমার ফুল জেনারেশনকে খুশি করতে। কারণ সোনু স্যার অনেক সিনিয়র আমাদের থেকে, ওনার কত জেনারেশন পরে যে আমরা এখানে আসছি, প্লাস এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত হয়েছি। অর্থাৎ ইন ফিউচারে যদি স্যার নাও থাকে, তার একটা এডুকেশন সিস্টেম রানিং অবস্থায় আছে। তো এরকম একটা এডুকেশন সিস্টেমে কে না থাকতে চায়? যাও তোমরা? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ओके। मैं बहुत ही फॉर्चुनेट हूँ क्योंकि मेरे साथ में हमीम बांग्लादेश से हैं और ये हमारा आरटीपी अटेंड करने के लिए, हमसे मिलने के लिए बांग्लादेश से यहाँ पर आए और इन्होंने सोनू सर वाला 2nd एनिवर्सरी भी अटेंड किया, TSS 2nd एनिवर्सरी, जो कि एक डिजिटल रेवोल्यूशन, राइट। और सोनू सर से भी एक ही मुलाकात हुई और आज ये हमारा 2 दिन का आरटीपी, एक्शन आरटीपी, जिसमें हम सिखाते हैं कि काम कैसे बिल्ड करना आगे, राइट, उसको अटेंड किया। तो अभी बिल्कुल तैयार है बांग्लादेश में जाकर पूरा का पूरा धमाल मचाने के लिए और इनको सपोर्ट करने। इनके 2 लीडर्स अगले भी महीने नवंबर में आ रहे हैं और तकरीबन 200 से 300 लोगों का प्लान बनाने के लिए मेरे साथ डायरेक्टली काम कर रहे हैं। तो इनके साथ अगर आप जुड़ते हैं तो ये समझिए कि आप मेरे साथ जुड़ रहे हैं, मिलकर बहुत बड़ा बिजनेस करेंगे बांग्लादेश के अंदर। मैं भी प्लानिंग कर रहा हूँ ढाका आने की, आप लोगों से मिलने। धन्यवाद, थैंक यू सो मच। তোমরা কি কেউ জানো ওনার ইনকাম কত পার মান্থ? হ্যাঁ, এনিওয়ান? একজন হাত তুলেছে। 20 লাখ। 20 লাখ কেন? কারণ উনি এটা পাওয়ার যোগ্য। কারণ আমাদের দেশে একজন 50 থেকে 1 লাখ টাকা ইনকামকারী মানুষের কাছে যখন যাওয়া হয় তার এক্সপেরিয়েন্স সম্পর্কে জানার জন্য, তার কাছ থেকে ওয়েল নন সেই বিহেভিয়ারটা পাওয়া যায় না। কিন্তু আমি কখনো বিলিভ করতে পারিনি, যখনই গেলাম এত ওয়ার্মলি আমাকে ওয়েলকাম করলো। আর সে জায়গায় আমাকে খুব তুচ্ছ মনে হচ্ছিল যে এখনো তো অত কিছু করিনি, অত বড় পর্যায়ে যাইনি, তারপরেও মানুষ হিসাবে যে মালিকের সামনে কথা বলতে হয়, কিভাবে কমিউনিকেশন স্কিলের উপরে কাজ করতে হয়, এসব কিছুও শেখানো হয়। টাকা যদি লাইফে সবকিছু হতো তাহলে কাজই হতো। ইয়েস অর নো? সম্পদশালী লোক কত আছে? অনেক আছে, অনেক। তো এটি হলো আমাদের ম্যানেজিং ডিরেক্টর দীপক সুদ স্যার, যার শুরুতে আমি দেখিয়েছিলাম। এনার সাথে পার্সোনাল মিটিং হয় আমার ইন্ডিয়াতে, প্লাস আমার যখন ওয়ার্ম ওয়েলকাম হয় প্রোগ্রামের মধ্যে, তার কিছু সিনারিও। দেন নেক্সট প্রোগ্রামে আমার ফ্যামিলিও ছিল। নেক্সট দেন ভিডিও আছে একটা, ওয়েট রেডি করো। তো এই বিষয়ে আমি একটা কথা বলতে চাবো, সেটি হচ্ছে যে
একজন অন্টারপ্রেনারের লাইফ স্টাইলটা কেমন হয় আমি চাই সবাই একবার অনুভব করবে। কারণ তোমার মনের মধ্যে যদি আকাঙ্ক্ষা তৈরি না হয়, চাওয়া পাওয়া তৈরি না হয়, চাওয়া পাওয়া তৈরি করে দেওয়ার দায়িত্বটা কার? কার? সবকিছু যদি নিজের দায়িত্ব নাও তাহলে তো কাজই হইতো, এতক্ষণে তাজমহলের থেকেও বড় কিছু তৈরি হয়ে যেত, তাই না? ইয়েস অর নো? তো সেই লেভেল থেকে যখন রিয়েলাইজ করলাম যে আসলে পৃথিবীটা এমন হতে পারে, আমি জানতাম না যে ইন্ডিয়ার মানুষ কেমন, বাইরের দেশের মানুষ কেমন, কিন্তু যখন মিশলাম ওদের সাথে দেখলাম অ্যাজ ওয়েল আমাদের মতনই, কিন্তু তাদের অতিথি আপ্যায়নটা আমাকে অনেক মুগ্ধ করছে, অনেক। তো এই যে মানুষটাকে দেখছেন, কথাগুলো কি কেউ বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেউ বুঝতে পেরেছেন? এনিওয়ান? হ্যাঁ, আচ্ছা, একজন পাওয়া গেছে। কোন ভাষায় ছিল? ও, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি না হিন্দি বলতে জানতাম না, সত্যি বলতে আমি জানতাম না হিন্দি বলতে, ইংলিশে কথা বলতে জানতাম না, শুধু পড়াশোনা যতটুকু করার দরকার অতটুকুই করতাম। তো যবে থেকে ইন্ডাস্ট্রির সাথে জড়িত হয় তখন দেখতেছি যে না, আমার এই নলেজটা না থাকলে তাদের সাথে আমার কমিউনিকেশন বিল্ডিং হচ্ছে না, আর এটা আমি করতে না পারলে হয়তো এর থেকে বড় ব্যর্থতা আমার দ্বারা আর কিছু হবে না, লাইফে আর কখনো কিছু করা সম্ভব না। সেদিনই ডিসিশন নিলাম, মাঝখানে সময় লাগেনি, অনেক প্র্যাকটিস 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 করতে 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 নাও এখন বলতে পারি, এখন ইজিলি বলতে পারি। তো অনেকের কাছে অনেক টাফ মনে হয়, টাফ কোনো কিছুই না, যখন চর্চার মধ্যে থাকবে একটা জিনিস আর নিজের মধ্যে একটা আফসোস থাকবে ওই জিনিসটার প্রতি যে না, লাইফে কি করি না করি এই কাজটা অন্তত আমি করবো লাইফে অন্তত একবার করে দেখো কেমন লাগে। ইয়েস অর নো? থ্যাংক ইউ সো মাচ। এটা বলে আজকের প্রেজেন্টেশন আমরা শেষ করছি, আর লাঞ্চের ব্যবস্থা আছে, লাঞ্চের পরে যারা আমাদের অ্যাচিভার আছে তারা কাইন্ডলি ওয়েট করবেন, তাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা আছে, প্লাস প্রোফাইল বিল্ডিং হবে সকলেরই, আর যারা টিম মেম্বার আছে তাদের সাথে আমাদের ওয়ার্কশপ হবে। তো কাইন্ডলি আমার রিকোয়েস্ট থাকবে যারা মেইন টিম মেম্বার আছে তারা যেন থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার সামনে এক সময় আমি দাঁড়িয়ে থাকবো, আর আমার টিমের কাউন্সিলিং এক সময় আমি করবো। চাও? হ্যাঁ,
শিওর? আমি এটাই চাই যে মানুষগুলা আজকে সারাদিন আমাকে সময় দিল আর স্টেজের সামনে আছে, তারা এখানে থাকে, তাদের জন্য এই জায়গাটা, এটা না। বুঝতে পেরেছি? তো 10টা বেসিক সম্পর্কে আলোচনা করবো, যে 10টা বেসিক যদি তুমি পালন না করো, শুধু তোমার এই বিজনেস না, নিজের পার্সোনাল লাইফের অনেক বড় একটা ক্ষতি করবো। বুঝতে পেরেছি? ফার্স্ট পয়েন্ট, ডু নট হার্ট এনিবডিজ ইগো। প্লিজ টেল মি সামওয়ান, হোয়াট ডু ইউ মিন বাই ইগো? attitude or self respect. Okay, good. or कुछ আর কিছু কেউ বলবা? কারণ মনে কিছু চলছে? ইগো বলতে কি বোঝায়? রাইট, অহংকার। অহংকার এজ এ এক্সাম্পল আমি দেই। আমি যদি বলি যে আমি হামিদ একটাই, আমার থেকে আর কেউ নাই, এটা কিন্তু গর্ব হবে। কিন্তু আমি যদি বলি এই কাজটা আমি ছাড়া আর কেউ করতে পারবে না, এটা কিন্তু অহংকার। যে এই কাজটা আমি ছাড়া আর কেউ করতে পারবে না। প্লেন আবিষ্কারের ঘটনা অবশ্যই জানো তোমরা? ইয়েস অর নো? হ্যাঁ, জানো? হ্যাঁ, তো কে জনক? কে জনক? কে ইয়েস বলেছে অনেকে? হ্যাঁ, ওরা বলেছিল কি যে আমি লোহাকে হাওয়ায় উড়িয়ে দেবো, বলেছিল না? হ্যাঁ, কি নাম ওদের? দুজন ব্যক্তি ছিল, রাইট। এই দুইজন ব্যক্তি, ওদের চিন্তা ভাবনা ছিল যে আমরা লোহাকে হাওয়ায় উড়াবো। কিন্তু সেই সময় কি শুধু তারাই আবিষ্কার করতেছিল, আর কেউ ছিল না যারা এটা নিয়ে গবেষণা করতেছিল? হ্যাঁ, ছিল। সেই মানুষটা প্ল্যানিং করছে যে ওর আগে প্লেন তৈরি করবে। দুজনের উদ্দেশ্য কিন্তু আলাদা। একজন প্ল্যান করছে যে আমরা লোহাকে হাওয়ায় উড়াবো, আর আরেকজন প্ল্যান করছে কি ওর আগে আমি তৈরি করবো। এই কারণে ওর দ্বারা সফলতাটা আসেনি। তো ফার্স্ট অফ অল, কখনো কারো ইগোকে হার্ট করা যাবে না, নেভার। भाई किधर है तू? स्लाइड कौन चेंज करेगा? नेक्स्ट, do not keep any relationship with others spouse. কারণ এই একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর মানুষের সাথে তোমার সাক্ষাৎ হয়। দেখা যায় এমন একটা সময় আসবে যখন তুমি স্টেজে থাকবা আর তোমার টিমটা অনেক বড় হয়ে যাবে, তখন দেখবা যে অনেক ছেলে মেয়ে থাকবে। তো এটা তো সম্ভব না যে মানুষকে কিন্তু ভিশন দেওয়া অত সহজ না। কিন্তু ভিশন একবার দিয়ে দিলে সেই ভিশনটা ধরে রাখা আরো কঠিন। ভিশনটা ধরে রাখা রিয়েলি আরো কঠিন। আর সেই জিনিসটা লাইফে যদি হার্ড হয় কারো, ঠিক আছে, ওটার কারণে তুমি তোমার ক্যারিয়ার বরবাদ করে ফেলবা, পুরো ক্যারিয়ার। স্পাউস বলতে বুঝিয়েছে কারো বোন, কারো মা, ঠিক আছে? এদের সাথে অবৈধ কোনো সম্পর্ক রাখা যাবে না। Am I clear? Next. Do not do any financial dealing with anybody in the network. তোমার কোনো ফ্রেন্ডের সাথে প্ল্যান শেয়ার করতে গেল, দোস্ত সবকিছুই ভালো লাগছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু প্রবলেম হলো আমার হাতে বর্তমানে টাকা নেই, তুমি কিছু আমাকে ধার দাও।
নেভার নেভার এভার। ওকে, বিকজ অফ যে বিষয়গুলো আলোচনা করতেছে এগুলো কিন্তু কার্ডিনাল রুল বলতে বোঝায় হার্ট, হার্ট। ওকে, নেক্সট। নোট করেছো? 3 নাম্বারটা अगेन ओके ओके 3 নাম্বার। hurry up hurry up। মোটামুটি তোমরা কি কেউ রিয়ালাইজ করেছো ইন্ডিয়ার বেস্ট প্ল্যাটফর্মে তোমরা আছো? হ্যাঁ? আর তোমরা অনেক লাকি, সিরিয়াসলি অনেক লাকি। কারণ অনেক ভালো লাগে যখন সেম বয়সী মানুষগুলা অ্যাচিভমেন্ট করে আর একসাথে থাকে, অনেক দূর পর্যন্ত পাড়ি দিতে পারে আর একটা লক্ষ্যকে স্থির করে কাজ করে, অনেক ভালো লাগে। Then do not discuss your business and pass any negative to your downline and crossline. ইদানিং আমি থাকার আগ পর্যন্ত ইদানিং রিসেন্টলি খুব এগুলো নিয়ে কথা হচ্ছে, এই ও তো ক্রস লাইন, এ আপলাইন, এ ডাউনলাইন। নো, অলওয়েজ ফলো ইউর অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন। কেউ যদি না থাকে আমার কাছে আসো। বুঝতে পেরেছি? তোমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ না থাকলে তুমি ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করো, কারণ তোমার অধিকার আছে। আমি ক্লিয়ার? কারণ এমনটা হতে পারে না যে তোমার সাথে যে মানুষটা তোমাকে বিজনেস প্ল্যান দেখিয়েছে মানে ও তোমাকে ফুললি গাইডলাইন করতে পারবে। ইভেন আমিও করতে পারতাম না 3-4 মাস আগে, 5 মাস আগে আমিও করতে পারতাম না। কেন? এখন কেন পারতেছি? এখন কেন রিয়ালাইজ করতেছি? কারণ অমিত স্যারের সাথে আর আমার ডিস্টেন্সটা অনেক, তোমরা সবাই জানো। অনেক না? অনেক। কিন্তু লাইফে মেন্টাল টাফনেস থাকাটা অনেক জরুরি, যেটা তোমাকে অনেক সাপোর্ট দিবে তোমার গোলগুলোকে অ্যাচিভ করতে। নেক্সট, নোট করেছো? কাইন্ডলি একটু ফাস্ট করো। হ্যাঁ, do not do anything first time without checking with your active and growing upline. প্রথমবারের মতো কোনো কিছু করতে গেলে বিষয়টা কেমন হয়ে যায়, যখন কোনো ব্যক্তি নতুন আসে, ওর মাথায় অনেক কাজ করে, প্রচুর টুকুর, ও মেধাবী হয়ে যায় অনেক। হ্যাঁ, পেপারে নিউজ দিয়ে দেবো, মাইকিং করে দেবো, ওই করবো সেই করবো, হ্যাঁ পাবলিশ করে দেবো, কিচ্ছু হবে না। তুমি যদি তোমার বেসিক ছাড়ে দিয়ে এই কাজগুলো করো, এগুলো একজন প্রজারের মতো আচরণ। ওকে, যে 3 ধরনের মানুষ বলেছিলাম না, প্রজারের মতো আচরণ। ও 3rd নাম্বার পার্সনটা তো বলিনি, কেউ তো আমাকে জিজ্ঞেস করলো না যে ভাই 3rd নাম্বার পার্সনটা কে? হ্যাঁ, মনে ছিল না, ভালো লাগতেছে না মনে হয়? মনেই ছিল না। হ্যাঁ, তোমরা কি জানতে চাও 3rd নাম্বার মানুষটা কে? হ্যাঁ, প্রফেশনাল, অ্যাজ লাইক সঙ্গীত শর্মা স্যার। এখানে উপস্থিত আমি যদি বলি, হিমেল, কুদ্দুস, অর্ণব, প্রফেশনালি যারা কাজ করতেছে, অ্যাজ এ প্রফেশন হিসাবে যেটা নিয়েছে, বুঝতে পেরেছি?
সাজিদ, সামজিদ, অনেকে আছে, অনেকেই আছে। ওকে, ফার্স্ট টাইম যতই প্ল্যান আসুক না কেন, কেন এই কথাটা বলা হয়েছে, এটা বলার একটাই কারণ যে হয়তোবা তুমি যে ভুলটা করতে যাচ্ছ, তোমার সাথে থাকা মানুষটা ও এই ভুল করে ফেলছে, তো নিজে ভুল করে শেখা ভালো না অন্যের ভুল থেকে শেখা ভালো? কার ভুল থেকে শেখা ভালো? হ্যাঁ, সেজন্যই কিন্তু বই আবিষ্কার হয়েছে। কারণ বই এমন একটা জিনিস যেটার মধ্যে প্রত্যেকটা মানুষের পুরো জীবনগাথা লেখা থাকে। কেন লেখা থাকে জানো? যেন ওই বইগুলো পড়ে ওই মানুষটা তার লাইফের ভুলগুলো না করে। এই কারণে বিল গেটস আজকে এত বড় পজিশনে গিয়েছে, তার পার্সোনালিটির কারণে, তার ট্যালেন্টের কারণে। তোমার যদি ট্যালেন্ট থাকে তাহলে আজকের যে অপরচুনিটিটা আছে এটা তোমাকে শুধু ইন্ডিয়া না, ওয়ার্ল্ড ফেমাস করবে। নট অনলি ইন্ডিয়া, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ফেমাস করবে। আরো একটা ব্যক্তিগত কথা শেয়ার করি, শুধু বাংলাদেশ আর ইন্ডিয়াতে আমার সাথে মানুষ জড়িত না। ওমান থেকে 4 জন আছে, সৌদি থেকে 3 জন আছে, যারা এই বিজনেসটাকে এক্সপান্ড করতেছে। তোমরা একবার রিয়ালাইজ করে দেখো, 4 থেকে 5 বছর পরে যখন আমাকে ওই দেশে যেতে হবে সেমিনার করার জন্য, কেমন থাকবে পরিবেশ আর কেমন থাকবে ওখানকার মানুষ? হ্যাঁ, রিয়ালাইজ করেছো এই বিজনেস প্ল্যাটফর্ম তোমাকে কি দিতে পারে? হ্যাঁ, ইট উইল টেক সাম টাইম। একটা বেবি যদি প্রডিউস হইতে 10 মাস 10 দিন সাইন্টিফিক কথাই বলে, আর নর্মালি 9 মাস সামথিং, ইফ আই এম নট রং। ইয়েস অর নো? 9 মান্থে একটা বেবি প্রডিউস হতে সময় লাগে। একটা নতুন জীবন ভূমিষ্ঠ হতে 9 মাস সামথিং সময় লাগে। আর তুমি তোমার লাইফের স্ট্রাকচার তৈরি করতে এসেছো এখানে। তুমি কিভাবে মনে করো যে 1 সপ্তাহে রাতারাতি তোমার সবকিছু চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, পসিবল? কখনো পসিবল না। আর যে মানুষগুলো এরকম চিন্তাধারা, তারা কিন্তু ঝরে পড়েছে, নেই। কারণ যাদের মাধ্যমে এই কার্যক্রমগুলো আমার স্টার্ট হয়েছিল তারা আজকে আমার সাথে নেই। বড় জোর 2 থেকে 3% আছে এখানে। ওকে, দেন 6 নম্বরে আসি। ডু রাইট ইউজ অফ ইউর আপলাইন। তোমার যে অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনটা আছে, যে তোমাকে সর্বদা তোমার জন্য দাঁড়িয়ে আছে, যে কখন কোথায় কিভাবে যেতে হবে, কোথায় প্ল্যান শো করতে হবে, কোথায় কাজ করতে হবে, সেটার জন্য অলওয়েজ তোমার পিছনে থাকে, তার অ্যাটলিস্ট এতটুকু মর্যাদাটা রাখো, এতটুকু রেসপেক্টটা রাখো যে ওই মানুষটার কারণে তুমি আজকে এখানে। এটা কখনো ভুলে যাইও না। মানুষকে কখনো 2টা জিনিস ভুলা উচিত না। জানো কেউ কি? হ্যাঁ, কেউ জানো? একটা হচ্ছে তার অতীত, একটা হচ্ছে তার বর্তমান। অতীতে যা তুমি করে এসেছো সেটা, আর অতীতের কারণে বর্তমানে তুমি যে পজিশনে আছো, এই 2টো জিনিস কখনো ভোলা উচিত না। ঠিক আছে? তো তোমাকে যে মানুষটা সাপোর্ট দিচ্ছে, তোমার জন্য এত কিছু করতেছে, তোমাকে সময় দিচ্ছে, সেই মানুষটার রাফ ইউজ কখনো করিও না। ওকে, নেক্সট, ডু রাইট ইউজ অফ সোশ্যাল মিডিয়া। আহা, বেড়া না রাখবো ইজ ইউবাতো রাত অলওয়েজ। মানে আমরা এখন কি হয়ে গেছি যে দিনে ঘুমাই, রাত্রে জাগি। আমাদের দিন রাতের কোনো শিডিউল নাই। কেন শিডিউল নাই? মানে একটা জিনিসের প্রতি গেলে সে ফেসবুক ইউজ করতেছি, করতে আসি কয় ঘন্টা যাচ্ছে যাক, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, কয় ঘন্টা যাচ্ছে যাক, ভিডিও দেখতেছি, মুভি দেখতেছি, টাইমটা স্পেন্ড করতেছি, মেসেঞ্জার করতেছি, মেসেজ দিচ্ছি, রিপ্লাই আসতেছে, ভালো রিপ্লাই দিচ্ছে না, কেন রিপ্লাই দিচ্ছে না? ও যে টাইপিং করতেছে ওটাও আমি দেখতেছি, ওয়েট করতেছি।
যে কখন রিপ্লাইটা আসবে আর আমি কখন অ্যান্সারটা দিব। আর এইভাবে রাতটা বের করে দিই, সকালে ইস, পরীক্ষা, এত চাপ ভাইয়া, পরীক্ষার চাপে আমি এই কাজগুলো করতে পারতেছি না। কিন্তু একবার রিয়েলাইজ করে দেখো, নিজের দিকে তাকাই দেখো, যে কাজগুলোর কথা বলা হয় তোমার পার্সোনালিটির জন্য বলা হয়। বুঝতে পারছি? তোমাকে শুধু এমনটা না যে এই প্ল্যাটফর্মে থাকলে তোমার ইনকাম হবে, অনেক অনেক বড় পজিশনে যাবা, কিন্তু এই প্ল্যাটফর্মে আমি বলবো ওই ব্যক্তির যদি ইনকাম নাও হয়, অ্যাটলিস্ট 3 বছর এখানে থাকা উচিত, 3 ইয়ার্স। কেন? 3 বছরে এই মানুষটা যে একটা প্রোডাক্ট তৈরি হয়ে আসবে না, আমি ওয়াদা করে বলতে পারবো ওই মানুষটার দ্বারা কখনো কারো ক্ষতি হবে না। ওর দ্বারা কি হয় হোক, অ্যাটলিস্ট কারো ক্ষতি হবে না, এতটুকু আমি কনফিডেন্ট। বুঝতে পেরেছি? দেন কাইন্ডলি সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে পার্সোনালি, বিকজ অফ তোমার সোশ্যাল মিডিয়ার উপর কন্ট্রোল না তো তোমার মা বাবার আছে, না তো তোমার নিজের আছে, কন্ট্রোল আছে তোমার সাবকনসিয়াস মাইন্ডে। অর্থাৎ অ্যাজ লাইক আমি যদি এখন তাজমহলের কথা বলি, অনেকে কিন্তু তাজমহলের ছবি দেখা শুরু করে দিছো, যে তাজমহল দেখতে এরকম, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি যদি গোলাপ ফুলের কথা বলি, গোলাপ ফুল নিয়ে এখন যদি রচনা বলি, তোমরা কিন্তু গোলাপ ফুলের পাপড়ি, গাছ, এগুলো তোমাদের চোখে অটোমেটিক চলে আসবে। বা অড ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তোমাদের খারাপ লাগে কেন? তোমরা রিয়েলাইজ করতে পারো যে ও আমাকে বোকা দিচ্ছে। বুঝতে পারছি? এই সাবকনসিয়াস মাইন্ডটাকে যদি তোমরা রাইট ওয়েতে ইউজ না করো, পজিটিভ ইনফরমেশন না দাও, তাহলে লাইফের ক্যারিয়ারটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে, পুরোপুরি নিজেকে খুঁজে পাবো না। আর এখনকার সময় আমরা যে কাজগুলো করছি না, এই কাজগুলো 30 বছর ঊর্ধ্বে যে মানুষগুলো আছে না, ওরা স্বপ্ন দেখে যে ইস, এই 10টা বছর আগে যদি আমি এর মতো এইভাবে কাজগুলো করতাম, তাহলে হয়তো বা এরকম একটা জায়গায় থাকতাম। এই আফসোসটা করার জায়গা থাকবে না। হয়তো এই 20 সাল থেকে 25 সাল পর্যন্ত পরিশ্রম করো, এগুলোর দিকে সময় দিয়ে নিজেকে তৈরি করে ফেলো, নয়তো ওই 70 বছরের মতো এই স্বাভাবিক যে একজন জব সিকারের যে জীবনটা থাকে, দৌড়ের উপর সারা জীবন দৌড়াও, বিয়ে শাদী করে ফেলো, সংসার করে ফেলো, ছেলে মেয়ে হবে, তাদেরও। কিন্তু আমি স্টেজে কমিটমেন্ট নিয়েছি, আমি হাটে যাই, স্কুটিতে যাই, যেভাবে যাই, আমার জেনারেশন, আমার ছেলে মেয়ে যেন মার্সিডিজে করে স্কুল কলেজে যায়। কারণ আমার এতটুকুই চাওয়া যে আমার ফ্যামিলিকে যদি আমি সুখী রাখতে পারি, তাহলে আমি সুখী। মা বাবার থেকে বড় পৃথিবীতে এই দুনিয়াতে কেউ নাই। Yes or no? Yes. Then 8, do only what is duplicable. অর্থাৎ যেই জিনিসটাকে ডুপ্লিকেট করা যায় সেই কাজটাই করো, কেউ কমপ্লিকেটেড করিও না। তোমার কাছে একটা নিউজ আসলো, ঠিক আছে, যে প্রোগ্রাম হবে বা অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, আসতে হবে, কিন্তু তুমি কি করলা, ওই পোস্টারটাকে আরো মডিফাই করে অনেক কিছু অ্যাড করে চেঞ্জ করলাম। অ্যাজ লাইক যে কমিউনিকেশনের যে লাইনটা দেখলো না, কেমন অবস্থা হয়ে গেছে। এইভাবে যে নিউজটা একটা ছড়ানো হয়, একটা নিউজ দেওয়া হয়, একজন আরেকজনকে পাস করতে 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 দেখা যায় যে কি হয়ে যায় নিউজটা। হ্যাঁ, তোমরা কিন্তু নিজেরাই প্রমাণ দিয়েছো, তোমাদের মধ্যে থেকে এসেছে, বাকিটা তো দেখেছো, দেখোনি? মিসইউজ হয়ে যায়। বুঝতে পেরেছি? হয়তো বা এখানে বোঝানো হয় একটা জিনিস, প্রকাশ করা হয় একটা জিনিস, অনেকে দেখবা যে এসেছে চলে গেছে, অনেকে লাঞ্চ পর্যন্ত ছিল, কিন্তু অনেকজনের মাথায় অনেক ইমেজ তৈরি হয়েছে, কিন্তু কারো মাথায় পজিটিভ, কারো মাথায় নেগেটিভ। যেমন সহজ একটা বিষয় দেখো,
আজকের প্রোগ্রামের ফটোগ্রাফ যদি পোস্ট করা হয় ফেসবুকে, কেউ দেখবা লাইক দিবে, কেউ লাভ দিবে, কেউ ওয়াও দিবে, ঠিক আছে? যে এগুলো পছন্দ করে না সে অ্যাংরি দিবে। অথচ পোস্ট কিন্তু একটাই, পোস্ট একটাই। ইউটিউবে সবাই তো ধার্মিক, ধার্মিক না? হ্যাঁ, তো নিজেদের ধর্ম নিয়ে কারো কোনো ডাউট আছে? হ্যাঁ, নাই। তো ইউটিউবে অনেক ধার্মিক ভিডিও আছে, হয়তো বা তোমরা খেয়াল করে থাকবা ইউটিউবে লাইক আনলাইক দুটো অপশনই আছে, আছে কি নেই? হ্যাঁ, এমন একটা ধার্মিক ভিডিও দেখা যেটার মধ্যে আনলাইক নাই। হ্যাঁ, একটা ভিডিও আমাকে দেখাবো যেটার মধ্যে আনলাইক নেই, পারবা কেউ? তাহলে মানুষ স্বয়ং নিজের ধর্মকে নিয়ে তদারকি করে। তাহলে তুমি কিভাবে বলতে পারো যে একটা মানুষ হয়ে আরেকটা মানুষ তোমাকে সন্তুষ্ট করতে পারবে? পসিবল? হ্যাঁ, পসিবল না, তাই না? নেক্সট, এখনই আছে সবুজ। এখন এখান থেকে একজন আসুন যে প্রপার ভাবে এগুলো বলতে পারবে। কার সাহস আছে যে আমি মনোযোগ দিয়ে সব শুনেছি, আমি বলতে পারবো 1 থেকে 8 পর্যন্ত? একজন, হারিয়ে সময় কম। কে আসবে? 9 এর জন্য একটা করতালি হবে। থ্যাংক ইউ, স্টেজ ইউ। মেইন পয়েন্টগুলো শুধু বলবা, ঠিক আছে? ডু নট হার্ট এনিবডি ইগো। এখানে ইগো বলতে বোঝানো হচ্ছে যে মানে কারোর সাথে ইগো নিয়ে খেলা যাবে না মানুষের। তো সেকেন্ডে আছে হচ্ছে ডু নট কিপ এনি রিলেশনশিপ উইথ আদার স্পাউস সিস্টার। কারো বোনের সাথে কারো মার সাথে কোনো ধরনের সম্পর্কে জড়ানো যাবে না। Do not do any financial deals with anybody in the network. অর্থাৎ আমরা প্রত্যেকেই নেটওয়ার্কে আবদ্ধ আছি এবং আমরা সচরাচর দেখে থাকি কোনো বন্ধু আমাদের কাছে ধার চায়, তো এই ধারটা দেওয়া যাবে না, এটা বোঝাচ্ছি। এখানে আমি কিছু বলতে চাই, এডিশন করতে চাই, সেটা হচ্ছে এই যে ধারের বিষয়টা যেটা বললো, ঠিক আছে? অ্যাকচুয়াল যেটা প্রবলেম সেটা হচ্ছে যে সামর্থ্য নাই, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে যে ধার করে দিচ্ছে। যে হয়তো বা আমি একে প্ল্যান দেখলাম, এ বললো যে বন্ধু আমার তো অনেক সমস্যা, আমার কাছে তো বর্তমানে নেই, তো তুই এক কাজ কর, আমাকে একটু ধার দে, একটু সাপোর্ট দে, বাকি কাজটা আমি করে দিব, বা এখান থেকে ইনকাম করে তোকে ব্যাক দিয়ে দিব। এখন তুমি গেছো ওর উপকার করতে, ফার্স্ট অফ অল কিন্তু উপকারই করতে গেছো, হ্যাঁ কি না? হ্যাঁ, তো উপকার করতে যা দেখতেছো ও তোমাকে আবার ইয়ে করতেছে, তখন তুমি মনে মনে করতেছো এই জ্বালা, আমি তো নিজে চাপার মধ্যে আছি, এ আবার কি করতেছে আমাদের। হ্যাঁ, কি হয় কি না? তো এই কাজটা করা যাবে না, এটার কারণে কিন্তু সম্পর্ক খারাপ হয়, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবো যে সম্ভব না হয় ঠিক আছে ছেড়ে দাও, এবং ঠিক আছে নো ইস্যু, যখন তুই ম্যানেজ করতে পারবি। কারণ পয়েন্টের একটা কথা বলি, গার্লফ্রেন্ড যখন হয় তখন ছেলে কিন্তু টাকা না থাকলেও যেভাবে হোক যেদিন ডেট থাকে সেদিন টাকা অটোমেটিক ম্যানেজ হয়ে যায়। গার্লফ্রেন্ডের জন্য ঠিকই টাকা ম্যানেজ হয়ে যায়, বুঝতে পেরেছি? আর এখানে লাইফ চেঞ্জ করতে আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ, দেন ক্যারি অন। Do not discuss your business and pass any negative to your downline and crossline. তোমার বিজনেসের ব্যাপারে তোমার
যে ডাউন লাইন আছে আর ক্রস লাইন আছে, যে ডিসকাশনগুলো আছে সেই ডিসকাশনগুলো করা যাবে না। সেই ডিসকাশনগুলোতে নেগেটিভ থাকতে পারে, পজিটিভ থাকতে পারে, একটা মতামত থাকতে পারে। অলওয়েজ আপ লাইনের সাথে যোগাযোগ করতে হবে। 5. Do not do anything first time without checking your active going upline. অর্থাৎ কোনো কিছু করা যাবে না প্রথমবার করা যাবে না। নিজের আপলাইনের আগে পরামর্শ নিতে হবে যে আসলে এই কাজটা আমি মাথা থেকে আসতেছি, আমার একটা নতুন আইডিয়া, আমি নতুন গ্রো করতেছি আইডিয়াটা, এটা আমি ডাইরেক্ট করতে পারবো না। সেটা অবশ্যই আমার যে আপলাইন আছে তাকে অবশ্যই বলতে হবে। কারণ আমার আপলাইন অর্থাৎ আমার উপরে একজন ব্যক্তি যে আগে এই বিজনেসে আসছে, সে অবশ্যই আমার মতোই চিন্তাধারা করছিল এবং তার উপর যা ছিল তার সে অনেক কলমিট করছিল, তার একটা অভিজ্ঞতা আছে। 6. Do right use of upline. অর্থাৎ আপনার উপরের ব্যক্তি যে অ্যাক্টিভ আছে সে তার প্রপার ইউজ করতে হবে, কোথায় লাগে অবশ্যই তাকে নিয়ে যেতে হবে। বিভিন্ন জায়গায় প্ল্যানিং শো করার ব্যাপারে অথবা কোনো ধরনের অ্যাটলিস্ট ইনফর্ম করতে হবে যে অমুক ডেটে আমরা একটা প্রোগ্রাম করতেছি বা অমুক ডেটে এক জায়গায় যেতে হবে, যে কারেন্ট অ্যাক্টিভ আছে ওর সাথে একটা শেয়ার করতে হবে। ঠিক আছে, নোট করেছো তো? হ্যাঁ, দেন 7. Do right use of social media. সোশ্যাল মিডিয়ার পরিপূর্ণ ব্যবহার করতে হবে। 8. Do only what is duplicable. অর্থাৎ যেটা প্রপারলি একটা ডুপ্লিকেবল করা যাবে, অর্থাৎ একটা প্রপার নলেজের সাথে, সেটাই আমাদেরকে করতে হবে। অযথা অন্যের কোনো জিনিস শেয়ার করা উচিত না উইথাউট নলেজ। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। আচ্ছা, পরের স্লাইডে যাই। ওকে, কাইন্ডলি নোট করে নাও। Be a man of honesty and integrity. অনেকে কি হয়, এখানে একটা প্রবলেম হয়, দেখা যায় যে এত চাকচিক্য অল্প সময়ে অনেক গ্রোয়িং হচ্ছে, তো বলতে না একটা সময় আসে দেখা যায় যে অনেক ফলস কথা বলে ফেলে, যেটা আসলে অ্যাকচুয়াল না। ঠিক আছে, কখন হয় এটা? যখন আপলাইনের চেক থাকে না, প্লাস কি থাকে না, নিজের ইনকাম থাকে না। প্ল্যান দেখানোর পরে কি বলে ফ্রেন্ডটা, তুই কত টাকা ইনকাম করছিস? হ্যাঁ, বলে কি না? হ্যাঁ, বলে। কিন্তু তখন তুমি কি করো, ওই সত্যটাকে প্রকাশ করতে গিয়ে একটা কথা ওখানে ফলস বলে ফেলো, যে ফলসটা তোমার বলা উচিত না। বুঝতে পেরেছি? অ্যাকচুয়ালি বলো, ক্রিটিসাইজ করুক না, দুইটা মানুষ নেগেটিভ বলুক, এটা রুলস। ক্রিকেটে যদি 6 বলে ওভার হয়, 7 বলে ওভার হবে না। ঠিক আছে, তেমনই ভাবে এখানে এটা রুলস যে সোশ্যাল টেম্পোরারিজম তোমার হবে। ঠিক আছে, আমার শুরুর দিকে যে পোস্টগুলো আছে ওগুলো এখনো দেখে মানুষ হাসাহাসি করে, হাহারি একদম। এখনো সোনু স্যারের কথা বলি, স্যার সেদিন বলতেছিল যে এই কথাগুলো শুনতে শুনতে তো বড় হইলাম, মার্সিডিজ অ্যাচিভ করে ফেললাম, এখন কোনো ব্যক্তি না বলবে আমি মার্সিডিজে করে প্ল্যান দেখে দিই, না বলবে? হ্যাঁ, বলবে না? তাও না বলে কেন? ওই মানুষটা নিজে পরিবর্তিত হইতে চায় না, তুমি কিভাবে পরিবর্তন করবা? কিন্তু একটা খেয়াল রাখো, একটা সময় সেই দিন রিয়েলাইজ করতে পারবা, কারণ এই জিনিসটা রিয়েলাইজ করা কখনো সম্ভব না যে তোমাদের কি পসিবল আর কি পসিবল না।
বুঝতে পেরেছি? সাবমিশন এমন একটা জিনিস, এই জিনিসটা যদি নিজের মধ্যে না থাকে, ঠিক আছে, সাবমিশন বলতে বোঝায় অবিডিয়েন্ট, অর্থাৎ সবারই মা বাবা কিন্তু চায় যে আমার ছেলে মেয়ে ভালো থাকে, কিন্তু মা বাবা খোঁজ খবর রাখে যে ছেলেটা কই গেল, কোথায় আছে না আছে, কি করতেছে, টেনশন থাকে না? কিন্তু তুমি যদি বলে যাও যে আমি এই কাজটা করতে যাচ্ছি, তুমি তোমার শিডিউলটা জানাই দাও যে আজকে সারাদিনে আমার এতগুলো কাজ আছে, এই সময় আমাকে এই টাইমে ডিস্টার্ব করা যাবে না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ডিস্টার্ব করবে, বলবে যে না আমার ছেলে ঠিকই আছে, ভালো আছে, ও তো এখন এই কাজ করতেছে, নলেজে থাকবে, থাকবে কি না? থাকবে না? হ্যাঁ, এখানে বলতে পারবে যারা প্রবলেমে আছে, সলভিং হয় নাই, সমাধান পায় নাই, অ্যাটলিস্ট আমার কাছে প্রবলেম নিয়ে এসেছে, সমাধান পাইনি, এমন তো আছে? এনিওয়ান? যে ডিরেক্টলি এসেছে আমার কাছে সমাধান পাইনি। থার্ড পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, টেক রেসপন্সিবিলিটি অফ ইউর বিজনেস। অ্যাচিভ করার পরে অ্যাচিভমেন্টটা যেমন তোমার থাকবে, তেমন বিজনেসটাও তোমার। তোমাকে পুরো দায়িত্ব নিতে হবে, কারণ আমি কালকে নাও থাকতে পারি। যদি বাই চান্স কালকে সকালটা দেখার সুযোগ না হয় আমার দ্বারাই, কিন্তু এতটুকু আমি শিওর 600 লোকের মধ্যে কেউ না কেউ ডেডিকেটলি কাজ করবে, আর ওটার কারণে আমার বাসার খরচটা অন্তত আসবে, আমি না থাকবো। ওকে, তোমার অ্যাচিভমেন্ট নিয়ে মানুষ তখনই কথা বলবে, তোমার গল্প তখনই শুনতে চাবে যখন তোমার হাতে বলার মতো সেই সুযোগটা থাকবে, স্কোপটা থাকবে। নাহলে যে ব্যর্থ, ওরও কিন্তু বলার গল্পের শেষ নেই, অনেক গল্প আছে, সারাদিন যাও গল্প শেষ হবে না। দেন 4 number point, use we not I while conversing with team। যখন বিশেষ করে আমি বলবো যারা ফ্রন্টে আছে, হয়তোবা কোনো না কোনো কারণে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, কিন্তু যে ফার্স্ট রুলটা আমি বলেছিলাম, ইগো টাচ করা যাবে না। আর ইগো টাচের এই কারণটাই যথেষ্ট যে আমি একাই যথেষ্ট, আমি কখনো আমার কথা একার কথা বলি না, সবসময় তোমাদের কথাই বলি, আর তোমাদেরকে নিয়ে চিন্তা করি যে তোমাদেরকে কিভাবে আমি এই পজিশনে নিয়ে আসবো। বুঝতে পেরেছি? কারণ বিজনেসের এথিক্সই আমাদের এটা, ইন ইউর সাকসেস লাইস আওয়ার সাকসেস। তোমাকে সফল করতে পারলে আমি সফল। ওকে, নেক্সট, have a passive attitude and be excited। হ্যাঁ, কি বলছি আমি? না, দেখতেছি তোমাদের মনোযোগ আছে কিনা, তোমরা মানে একটু সাইলেন্ট হয়ে গেছো, মনে হচ্ছে অনেক টায়ার্ড। হ্যাঁ, আমিও অনেক টায়ার্ড। তো দেখা গেল তুমি প্ল্যান শো করতে গেছো, বাসায় ঝগড়া হয়েছে, এই মন মেজাজটা ভালো নাই ভাই, কি বলবো, চা খেতে যাই এই টপিক নিয়ে তুমি গল্প শুরু করে দিলা, তুমি কি শেয়ার করবা তার সাথে? হ্যাঁ, সেটা করে তোমার বেনিফিট কি? বেনিফিট আছে? কোনো বেনিফিট নাই। যে জিনিসটা শেয়ার করে তোমার কোনো বেনিফিট নাই, সেটাতে কি হবে? অযথা টাইমটা তুমি তোমার ওয়েস্ট করে ফেলো ওই জায়গায়, যে এক জায়গায় গিয়ে মানে এক জায়গায় রাগ আরেক জায়গায় ঝাড়া, যেটা বলা হয়। হ্যাঁ, নেক্সট, সবসময় এক্সাইটেড থাকো, যখন যেটা যেখানকার সিন সেখানে দেখে চলে আসো, কারণ উপরে উঠতে গেলে না নিজেকে অনেক হালকা করতে হবে, যদি হালকা করতে না পারো উপরে কখনো উঠতে পারবা না, নিজেকে যত হালকা করবা তত উপরে উঠতে পারবা। বুঝতে পেরেছি? এই
স্টেজ সাজানো নিয়ে একদিনের মধ্যে পারমিশন নেওয়া, ইনভিটেশন দেওয়া, এগুলো সাজানো আসলে রাতারাতি হয়ে গেছে বলা যায়। বিশেষ করে আমাদের কোর যে মেম্বারগুলো আছে তাদের সাপোর্ট না থাকলে কখনো এটা পসিবল হতো না। Then, no complaint, no criticize. No complaint, no criticize, no condemn. লাস্ট ওয়ার্ডটার মিনিং যে বলতে পারবে তার জন্য পুরস্কার আছে। गाइस, अपने अपने कुर्सी को थोड़ा सा संभाल के रखिए क्योंकि भूकंप आने वाला है। थोड़ी ही देर में आप लोगों को स्टेज में बुलाया जाएगा और जो भी एक्टिव मेंबर्स हैं आप लोगों का आज का पूरा सेशन का जो भी व्यू रहा प्लस खुद का जो एक्सपीरियंस रहा 1 महीने में 2 महीने में वो शेयर करना और यहाँ से क्या ड्रीम लेकर तुम लोग आगे जा रहे हो, क्या करने वाले हो, वो कमिटमेंट लेना। मैं चाहता हूँ तुम लोग भी पार्टिसिपेट करो क्योंकि বাংলায় বলি অসুবিধা হচ্ছে কারো? হ্যাঁ আচ্ছা বাংলায় বলছি, সেটা হচ্ছে তোমরা যদি পার্টিসিপেট না করো আর তোমাদের এই গোলগুলোকে পাবলিশ না করো, তোমাদের চাওয়া পাওয়াগুলোকে পাবলিশ না করো, চরম বিপদে পড়বা, লাইফে কখনো সফল হতে পারবে না। কেন জানো? কারণ তুমি যখন বলে দিবা যে 2022 সালের ডিসেম্বরের মধ্যে আমি এই কাজটা করব, আমার চাওয়া পাওয়া এটা, এই জিনিসটা আমার লাগবে, 10টা মানুষের সামনে যখন বলবো না তখন তুমি তোমার লাইন থেকে সরে যেতে পারো, ডেফিনেটলি সরে যাবে, শিওর, আমি 100% শিওর, আমার সাথে হয়েছে। যখনই সরে যাবো না, এই যে একটা কথা বলে ফেলেছো পাবলিক প্লেসে, কেউ না কেউ ধরে রাখছে ওই কথাটা যে তুমি এই কথা বলেছিলে, তুমি হামিম না এই কথা বলেছিলে, ঠিক আছে? ও মনে করবে যে ও তোমাকে নিচে নামাই দিচ্ছে, কিন্তু ও অনেক বড় একটা উপকার করবে। এই জন্য অ্যাটলিস্ট নিজেদের ড্রিমগুলো শেয়ার করো, যেভাবে আমাদের ট্রেনিং সেশনগুলো হয় এগুলোর প্রপার ইউটিলাইজ করো, না হলে ওই কামিং গোয়িং ডুইং নাথিং হবে। বুঝতে পারছি? ইয়েস অর নো? ওকে। কি বাবা উড়াচ্ছে কেন খালি একটা করে, একটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে, আমি কিছু বুঝতেছি না। 7 নম্বর কোনটা নোট করেছো সবাই? নোট করলে হবে না, কাজে লাগাতে হবে। 7 নম্বর সার্ভার অফ টিম অ্যান্ড সিস্টেম। তুমি যদি মনে করো সিস্টেমের বাইরে থেকে আমি একাই 100, আমি যেটা করবো সেটাই হবে, এটাতে প্রফিট বেশি হচ্ছে বা এটাতে কাজ খুব সহজে হচ্ছে, যত সহজে হবে তত সহজে ঢেকে যাবে। তাজমহল হতে যেমন টাইম নিয়েছে তেমন স্থাপত্যও রাখে গেছে। বুঝতে পারছি? তো ভিত্তি যদি চাও স্ট্রং হয়, সিস্টেমের মধ্যে থাকো। ওকে, সো গাইস এখানে এন্ডিং। তোমাদের মধ্যে থেকে হ্যাঁ কি 2 নম্বর পয়েন্ট দিয়ে একটা কথা বলা আছে, বলো। 100% স্টেজে আসো, স্টেজে আসো, কি বলতে চাও? আমারও শোনার আগ্রহ আছে, বলো। তো এখানে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 100% সাবমিশন টু আপলাইন। এখানে আমাদের হামিম সোহাগ স্যার একটা কথা বললো যে যে আপনার গুরু, যাকে আপনি ফলো করে এই বিজনেসে এসেছেন, ঠিক আছে? আচ্ছা, এই গুরু ওয়ার্ডটা যে এসেছে, এটা কি আমরা অর্থ জানি আসলে কই থেকে এসেছে বা কেন গুরু কাকে বলে?
আচ্ছা আমি এটা ভেঙে ভেঙে বলছি। জিইউ, গু, গু অর্থাৎ ডার্কনেস, ওকে, এন্ড রু অর্থাৎ आलो अर्थात उजाला। जो इंसान आपको डार्कनेस से उजाला पे ले आते हैं उसको कहते हैं गुरु। थैंक यू सो मच। बेटा मन खुश कर दिया तुमने। तो इट डाजंट मैटर যে তোমার সেমিনার হোক বা ফ্রেন্ড হোক কলেজ হোক, অ্যাটলিস্ট ওই জায়গা থেকে রেসপেক্টটা রাখো, ওকে? আমরা কিন্তু ফ্রেন্ডের মতনই থাকি, কিন্তু এই ক্ষেত্রে আবার সব কিছু স্ট্রং। তো আজকের পর থেকে সবার কাছে কাইন্ডলি আমার একটা রিকোয়েস্ট থাকবে, টেক ইট প্রফেশনালি। আর প্রফেশনালি না নিলে আমি কেন সোনু শর্মা স্যার এসব কিছু করতে পারবো না। একটা কথা মাথায় রেখে দাও, সোনু শর্মা স্যারের বাংলাদেশে অ্যারাউন্ড 2 কোটিরও বেশি ফ্যান ফলোয়ার। 90% মানুষ জানে না যে এই মানুষটা কি করে, যেভাবে আমি জানতাম না 3 বছর থেকে। জানতাম অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, বিজনেস কনসালটেন্ট হিসেবে, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে তিনি একজন নেটওয়ার্কার। আর আজকের ডেটে এই সময় যদি সাকসেস হতে চাও আর নিজের লাইফটাকে সিকিউর করতে চাও, তুমি যদি নেটওয়ার্ক তৈরি না করো, তুমি কোনো না কোনো নেটওয়ার্কের অংশ। গ্রামীণ ফোন সিম ইউজ করো, মোবাইল ফোন ইউজ করো, ফেসবুক ইউজ করো, হোয়াটসঅ্যাপ ইউজ করো, ম্যাগি নুডলস খাও, হ্যাঁ কি নেটওয়ার্ক, ঠিক আছে? তো চোখের সামনে জিনিসগুলোকে তৈরি হতে না দেখে নিজে তৈরি করো, আর ওই প্রসেসের মধ্যে থেকে তৈরি হয়ে যাও। এটা শিওর থাকো। 7 নম্বর যে পয়েন্ট আছে, এটা যদি ধারণ করতে পারো, সিস্টেমের পার্ট যদি একবার হয়ে যাও, তোমাকে কেউ থামাতে পারবে না সফল হতে, যে কোনো ফিল্ডেই যাও। তো সব কিছুর মাঝে শেষ করলাম, সার্টিফিকেট বিতরণ বাকি আছে। কাইন্ডলি হিমেলকে ফোন দাও, সার্টিফিকেট বিতরণ পর্ব দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম শেষ হবে, পরিসমাপ্তি হবে। আর আজকের প্রোগ্রামের পরে এই দিনটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। এই কাজটা প্রথম মাসে করা যেত, কিন্তু করিনি এই কারণ আমার ব্যাকএন্ডে সাপোর্ট ছিল না। সোনু স্যারের সাথে ছবি দেখে মনে করে কি জানো, এডিট করা, বলে যে এগুলো তো এডিট করা, তুমি কথা বলছো, বিশ্বাস করতে চায় না। তো অ্যাটলিস্ট ওইটাকে প্রুভ করার জন্য রিসেন্টলি কালকে রাত্রে যখন প্রায় 2-3টা বেজে গেছে পিপিটি এডিট করতে যায়, রাত্রে ঘুমায়নি, এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম। তো যাই হোক, হয়তোবা আমার কোনো কথা আচার আচরণে তোমাদের যদি কোনো খারাপ লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তোমরা যে বিজনেস ফাইলগুলো পেয়েছো, প্লাস কাইন্ডলি দুজন ভলান্টিয়ার আসো, এই সামনে দাঁড়িয়ে আসো, প্রজেক্টর অফ করো। আর যারা 8% লেভেলে আছে, পার্টিসিপেন্টস আছে, তারা এক পাশে ইয়ে করো, লিস্ট আছে না, রেডি? ঠিক আছে, ক্লোজ করো, ক্লোজ করে দিব, সময় নেব না। তো একটা বিষয় বলছিলাম, কি বলছিলাম না, তার আগে কি বলছিলাম, কারো খেয়াল আছে? বলো। হ্যাঁ, তো সেই দিন থেকে ফোন করছি যে আগে ওনার সাথে দেখা করে আসবো, আর এটা করার জন্য যা কিছু করা লাগে তাই বলবো। তো একটু পরিশ্রমী হও, নিজের লাইফটাকে পজিটিভ করো, পজিটিভ একটা এনভায়রনমেন্টে থাকে, লাইফটা অনেক সুন্দর। বিশ্বাস করো, আমি যে ফিলিংসটা পেয়েছি ইন্ডাস্ট্রিতে থেকে সর্বসময়, জব সেক্টরে হয়তো বা 10 বছরেও পেতাম না।
বুঝাতে পেরেছি? আর আমি চাই আগামী বছর আমার সাথে বাংলাদেশ থেকে 100 পার্টিসিপেন্টস যার থেকে 90% মানুষ এখানকার, কারণ এদের সাথে আমার ফিজিক্যাল অ্যাডাপশন সবথেকে বেশি। আমি এই একটা জিনিসই সব থেকে বেশি মিস করছি সেই সময়, যে যদি আমার সাথীরা আমার সাথে থাকতো আরো অনেক এনজয় করতে পারতাম। কারণ বাইরের দেশের মানুষের সাথে ওদের এনভায়রনমেন্টের সাথে মিশে যাওয়া, ফ্রি হওয়া অনেক টাফ, ফ্রিলি কথা বলা অনেক টাফ। তারপর আরেক যন্ত্রণা, বাংলা বোঝে না। শুধু একটাই, আমি তোমাকে ভালোবাসি, আমার শোনার জন্য।